আম্মু, আমি তোমাকে বিয়ে করব, সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আমার ছেলে সিফাতের এই কথা শুনে আমি পাথর হয়ে গেলাম। বিশ্বাস করতে পারছিলাম না আমার কান। সিফাত, ভুল শুনলাম বোধহয়। আবার বলতো। সিফাত আমার সামনে বসল। আম্মু, আমি সিদ্ধান্ত নিয়েছি। আমি তোমাকে বিয়ে করব। আমি জানি এটা অস্বাভাবিক, কিন্তু আমি আর লুকাতে পারছি না। আমি তোমাকে একজন নারী হিসেবে ভালোবাসি। আমার শরীর কাঁপতে লাগল। আমি সিফাতের দিকে তাকালাম, ওর চোখে এক ধরনের প্রত্যয় যা আমি আগে কখনো দেখিনি। সিফাত, তুই পাগল হয়ে গেছিস। এসব কি বলছিস? ছেলে কি কখনো বিয়ে করে? সিফাত আমার হাত ধরে নিল। আম্মু, আমি জানি এটা অস্বাভাবিক, কিন্তু আমি তোমাকে ভালোবাসি। আব্বু মারা যাওয়ার পর তুমি একা। আমিও একা। আমরা দুজন ছাড়া আর কে আছে আমাদের? আমি তোমাকে সুখী করতে চাই আম্মু, আমি তোমাকে আমার স্ত্রী করতে চাই। আমি হাত ছাড়িয়ে নিলাম। সিফাত, এসব কি বলছিস? আমি তোর জন্ম দিয়েছি। তুই আমার ছেলে। এটা কত বড় পাপ। সিফাত আমার কাছে এগিয়ে এলো। আম্মু, পাপপুণ্য মানুষের তৈরি ধারণা। আমি শুধু জানি আমি তোমাকে ভালোবাসি। আর আমি জানি তুমিও আমাকে ভালোবাসো। আমি দেখেছি তোমার চোখে ঘি। আমি পিছনে হেঁটে গেলাম। সিফাত, তুই চলে যা এখান থেকে। আমি তোর কথা শুনতে চাই না ঘি। সিফাত আমার সামনে নতজানু হয়ে বসল। আম্মু, আমি কলকাতা চলে যাচ্ছি। সেখানে আমার এক বন্ধু থাকে, সে আমাদের থাকার ব্যবস্থা করবে। আমি চাই তুমি আমার সাথে আসো। সেখানে কেউ আমাদের চিনবে না। আমরা স্বামী স্ত্রী হিসেবে থাকব। আমি সিফাতের দিকে তাকালাম। আমার বয়স এখন ৩৬, সিফাতের বয়স ১৮। সিফাতের বাবা মারা গেছে ২ বছর আগে। তারপর থেকে আমরা দুজন একসাথে আছি। আর এখন সিফাত আমাকে বিয়ে করতে চায়। আম্মু, বলো তুমি আমার সাথে আসবে। আমি জানি তুমিও আমাকে ভালোবাসো। হঠাৎ আমার মনে পড়ল সেই রাতের কথা। আজ থেকে ৩ মাস আগের সেই ভয়ঙ্কর রাত। সিফাত যখন জ্বরে কাতরাচ্ছিল। ১০৫ ডিগ্রি জ্বর। ডাক্তার বলেছিল যে ওর শরীরে ভাইরাস ঢুকেছে, যে কোনো মুহূর্তে ও কোমায় চলে যেতে পারে। আমি সারা রাত সিফাতের পাশে বসেছিলাম, ওর হাত ধরে, ওর কপালে জল দিয়ে। আর সেই রাতেই সিফাত আমাকে বারবার বলেছিল, আম্মু, একটা কথা বলবো। আমি ওর মুখে হাত চাপা দিয়ে রেখেছিলাম, পরে বলবি, এখন শুধু ঘুমাঘু। আমি জানতাম না যে সিফাত তখন কি বলতে চেয়েছিল। আমি গভীর দীর্ঘশ্বাস ছাড়লাম। সিফাত, তুই ঠিক আছিস? কোনো সমস্যা হয়েছে? আবার কি জ্বর এসেছে? ডাক্তারের কাছে যাবি? সিফাত আমার হাত আবার ধরল। আম্মু, আমি সম্পূর্ণ সুস্থ। জ্বরটর কিছু নেই। আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি হতবাক হয়ে দেখলাম সিফাতের চোখ লাল হয়ে গেছে। ও যেন আমার দিকে তাকিয়েও আমাকে দেখছে না। ওর চোখ দেখে মনে হচ্ছিল ও যেন কোনো বশীকরণের মন্ত্রে আচ্ছন্ন। সিফাত, আমি ধীরে ধীরে বললাম, তোর কি মনে আছে গত বছর আমরা ঢাকা থেকে ফিরে আসার পরে, তোর দাদাজান মারা যাওয়ার পর, আমরা কোথায় গিয়েছিলাম? সিফাত ভুরু কুঁচকে চিন্তা করতে লাগল। আম্মু, আমরা কোথাও যাইনি তো। আমরা এই বাড়িতেই ছিলাম। আমি ধীরে ধীরে মাথা নাড়লাম। না, আমরা ঢাকা থেকে ফিরে রাজশাহী গিয়েছিলাম। তোর দাদাজানের শেষকৃত্য করতে গিয়েছিলাম। সেখানে থেকে সুন্দরবন গিয়েছিলাম ১ সপ্তাহের জন্য। সিফাত আমার দিকে অবাক হয়ে তাকাল। আম্মু, তুমি কি পাগল হয়ে গেছ? আমরা কোথাও যাইনি। আমার দাদাজান? তিনি তো ৫ বছর আগে মারা গেছেন। আমার চোখ বড় হয়ে গেল। সিফাত, তোর দাদাজান গত বছরই মারা গেছেন। তিনি তোর সাথে দেখা করতে ঢাকা এসেছিলেন, ফিরে যাওয়ার সময় হার্ট অ্যাটাক হয়েছিল। সিফাত উঠে দাঁড়াল। আম্মু, তুমি বানিয়ে বলছ? আমার দাদাজান ৫ বছর আগে মারা গেছেন। আর আমরা কোথাও যাইনি। আমি সিফাতের দিকে ভালো করে তাকালাম। ওর চোখের তারায় অদ্ভুত একটা লাল আভা খেলে গেল। আমি আস্তে আস্তে সোফা থেকে উঠে দাঁড়ালাম। আমি এক্ষুনি আসছি সিফাত। আমি আমার বেডরুমে গেলাম। আমার মোবাইল ফোন নিলাম। সিফাত আমার পেছনে এসে দাঁড়াল। কাকে ফোন করছো আম্মু? আমি ভয়ে কাঁপতে লাগলাম। কিছু না সিফাত। আমি শুধু শুধু তোর খালাকে ফোন করব। বলবো আমরা কলকাতা যাচ্ছি। সিফাত আমার হাত থেকে ফোন কেড়ে নিল।
আম্মু, কেন তুমি সাহায্য চাইছ? আমাদের কারো সাহায্য দরকার নেই। তুমি আর আমরা একসাথে থাকব। স্বামী স্ত্রী হিসেবে গু। আমি সিফাতকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। সিফাত, তুই পাগল হয়ে গেছিস। তুই আমার ছেলে। আমি তোকে জন্ম দিয়েছি। সিফাত আমার দিকে এগিয়ে এলো। আম্মু, আমরা একসাথে থাকব সারা জীবন। কেউ আমাদের আলাদা করতে পারবে না গি। সিফাত আমার কাঁধে হাত রাখল। ওর হাত ঠান্ডা বরফের মতো। আমি চিৎকার করে উঠলাম, সিফাত, তোর হাত এত ঠান্ডা কেন? সিফাত হাসল। একটা অদ্ভুত, অস্বাভাবিক হাসি। আম্মু, আমি তোমাকে এত ভালোবাসি যে তোমাকে দেখলেই আমার শরীর ঠান্ডা হয়ে যায়। আমি সিফাতের চোখের দিকে তাকালাম। ওর চোখ আরও লাল হয়ে গেছে, যেন কোনো জ্বলন্ত আগুন। আমি বুঝতে পারলাম এ আমার সিফাত নয়। আমার সিফাতের চোখ কালো, গভীর কালো। তুই কে? আমি জিজ্ঞেস করলাম, আমার গলা কাঁপছিল। তুই আমার সিফাত নোস্ক। সিফাত হাসল। আম্মু, কি বলছো তুমি? আমি তোমার সিফাত। তোমার ছেলে। যাকে তুমি জন্ম দিয়েছ। যাকে তুমি লালন পালন করেছ। যাকে তুমি ভালোবাসো। আমি আমার চারপাশে তাকালাম। দরজা খোলা ছিল। আমি দৌড়ে বাইরে বের হতে চেষ্টা করলাম। কিন্তু সিফাত আমার আগেই দরজার সামনে দাঁড়াল। ও কিভাবে এত দ্রুত দৌড়াল? ও কিভাবে আমার আগে দরজার সামনে এসে দাঁড়াল? ও তো আমার পেছনে ছিল। আম্মু, কোথায় যাচ্ছ? আমরা কি কলকাতা যাব না? আমরা কি বিয়ে করব না? আমি ধীরে ধীরে হাঁটতে লাগলাম, সিফাতের দিকে তাকিয়ে। আমার মাথায় একটা চিন্তা খেলে গেল। সুন্দরবন। আমরা সুন্দরবন গিয়েছিলাম গত বছর। সেখানে একজন সাধু আমাদের সতর্ক করেছিলেন। ওই জঙ্গলে যেজো না, সাধু বলেছিলেন। ওখানে এক ভয়ঙ্কর আত্মা বাস করে। ও ছলনা করে মানুষের রূপ ধারণ করে। তারপর ওদের জাদুমন্ত্রে আচ্ছন্ন করে। ওই আত্মা ভালোবাসা দিয়ে মানুষকে বশ করে, তারপর ওদের আত্মা খেয়ে ফেলে গু। আমরা হেসে উড়িয়ে দিয়েছিলাম সাধুর কথা। কিন্তু কি একটা কারণে আমার মনে আছে সাধু আমাদের কি বলেছিলেন। যদি কখনো এই আত্মা তোমাদের খুঁজে পায়, সাধু বলেছিলেন, তাহলে ওকে বলবে, আমি জানি তুমি কে। তুমি হরণকর্তা। তুমি আমার সন্তানের রূপ ধারণ করেছ। আমি তোমাকে দেখতে পারি। তোমার লাল চোখ, তোমার ঠান্ডা হাত, তোমার ছলনা। আমি সিফাতের দিকে তাকালাম। তুমি কে? তুমি আমার সিফাত নও। সিফাত এক পা এগিয়ে এলো। আম্মু, আমি তোমার সিফাত। আমরা একসাথে থাকব। আমরা বিয়ে করব। আমরা সুখে থাকব। আমি আমার দুই হাত দিয়ে আমার কান চেপে ধরলাম। চুপ করো। তুমি আমার সিফাত নও। তুমি হরণকর্তা। তুমি আমার সন্তানের রূপ ধারণ করেছ। আমি তোমাকে দেখতে পারি। তোমার লাল চোখ, তোমার ঠান্ডা হাত, তোমার ছলনা। তুমি আমার সিফাতকে আমার কাছ থেকে নিয়ে গেছ। সিফাতের চেহারা বদলে যেতে লাগল। ওর চোখ আরও লাল হয়ে গেল। ওর দাঁত বড় হয়ে গেল। ওর নখ লম্বা হয়ে গেল। তুমি জানো না তুমি কি করলে, সিফাত বলল, কিন্তু ওর গলা আর সিফাতের গলা নয়। এটা একটা গভীর, ভারী গলা, মনে হচ্ছিল গলার ভেতর থেকে পাথর ঘষে বের হচ্ছে। আমার সিফাতকে ফিরিয়ে দাও, আমি চিৎকার করে বললাম। সিফাত, না, এই অপদেবতা আমার দিকে ঝাঁপিয়ে পড়ল। আমি ধীরে ধীরে চোখ খুললাম। আমি ঘাসের উপর শুয়ে আছি, আমার চারপাশে ঘন অন্ধকার। একটু দূরেই একটা আগুন জ্বলছে। আমি উঠে বসলাম। আমার মাথায় তীব্র ব্যথা। আমি আমার মাথায় হাত দিলাম, হাতে রক্ত লেগে রইল। সিফাত, আমি ডাকলাম। সিফাত, তুই কোথায়? আম্মু খো। আমি শুনলাম সিফাতের গলা। আমি চারদিকে তাকালাম, কিন্তু সিফাতকে দেখতে পেলাম না। সিফাত, তুই কোথায়? আমি আবার ডাকলাম। আম্মু, আমি এখানে। কি গলাটা আবার এলো, এবার একটু দূর থেকে। আমি উঠে দাঁড়ালাম, দুর্বল পায়ে আমি হাঁটতে লাগলাম গলার দিকে। ঘন জঙ্গলের মধ্যে দিয়ে আরেকটা আগুন দেখতে পেলাম। আমি আগুনের দিকে হাঁটতে লাগলাম। আম্মু, কে? এবার গলাটা আমার পেছন থেকে এলো। আমি পেছনে ফিরলাম। কিছু দেখতে পেলাম না। সিফাত, তুই কোথায়? আমি তোকে দেখতে পাচ্ছি না গি। আম্মু, আমি এখানে। আমার কাছে এসো। আমি পেছন ফিরলাম আবার। এবার আমি দেখলাম একটা মানুষের আকৃতি দাঁড়িয়ে আছে, ওর চেহারা দেখা যাচ্ছে না। সিফাত।
আম্মু, আমাকে বাঁচাও। ও আমাকে বন্দি করে রেখেছে গি। কে? কে তোকে বন্দি করে রেখেছে? হরণকর্তা। ও আমার রূপ ধারণ করেছে। ও তোমাকে ভুল পথে নিয়ে যাচ্ছে গি। আমি এগিয়ে গেলাম। আস্তে আস্তে মানুষটার চেহারা দেখতে পেলাম। সিফাত। আম্মু, আমাকে বাঁচাও। ও আমাকে বন্দি করে রেখেছে। ও তোমাকে আমার কাছ থেকে নিয়ে যেতে চায়। আমি সিফাতের সামনে গিয়ে দাঁড়ালাম। ওর চোখে তাকালাম। ওর চোখ কালো, গভীর কালো। সিফাত, আমি ওর গালে হাত রাখলাম। আম্মু, চলে এসো। আমার সাথে চলে এসো। আমরা বাড়ি ফিরে যাই। সিফাত, আমরা কোথায়? জঙ্গলে। ও আমাদের জঙ্গলে নিয়ে এসেছে। আম্মু, আমার হাত ধরো, আমরা বাড়ি ফিরে যাই। আমি সিফাতের হাত ধরলাম। তারপর ওর হাত ছেড়ে দিলাম। আম্মু, কি হলো? তোর হাত এত ঠান্ডা কেন? আমি জিজ্ঞেস করলাম। আম্মু, আমার শরীর ঠান্ডা হয়ে গেছে। জঙ্গলে রাত কাটাতে হয়েছে। আমার শরীর ঠান্ডা, আমি ভয়ে কাঁপছি। আমি পিছিয়ে গেলাম। তুমি আমার সিফাত নও। তুমি হরণকর্তা গু। সিফাতের চোখ লাল হয়ে গেল। তুমি এত বুদ্ধিমতী, নাজনীন। তুমি ঠিকই ধরেছ গু। আমি আরও পিছিয়ে গেলাম। আমার সিফাত কোথায়? হরণকর্তা সিফাতের রূপ থেকে তার আসল রূপে ফিরে গেল। এটা একটা ভয়ঙ্কর দানব। ওর চোখ লাল, ওর দাঁত ধারালো, ওর হাত লম্বা, ওর আঙুলের নখ ছুরির মতো। তোমার ছেলে আমার কাছে বন্দী। আমি ওকে ছেড়ে দেব যদি তুমি আমার সাথে থাকো গু। কিভাবে জানব তুমি সত্যি বলছ? হরণকর্তা ইশারা করল পেছনে। আমি পেছনে তাকালাম। একটা গাছে আমার সিফাত বাঁধা ছিল। ও আমার দিকে তাকিয়ে হাত নাড়ল। আম্মু, তুমি এখান থেকে চলে যাও, সিফাত চিৎকার করে বলল। ও তোমাকে ছলনা করছে। ও তোমাকে আমার থেকে আলাদা করতে চাইছে। ও আমাদের মধ্যে ঘৃণা ছড়িয়ে দিতে চাইছে গু। আমি সিফাতের দিকে তাকালাম। তারপর আমি হরণকর্তার দিকে ফিরলাম। আমি কি করতে হবে? আমার সিফাতকে মুক্ত করতে হলে আমাকে কি করতে হবে? হরণকর্তা হাসল। আমার সাথে থাকো। আমার সঙ্গিনী হও। আমার বিয়ে করো। আম্মু, না, সিফাত চিৎকার করল। হরণকর্তা আমার দিকে তার হাত বাড়িয়ে দিল। রাজি? তোমার ছেলের জীবনের বিনিময়ে তোমার জীবন? আমি হরণকর্তার দিকে এগোলাম। ওর হাত ধরতে যাচ্ছিলাম, এমন সময় আমার কানে এলো একটা গলা। নাজনীন। ওটা ছলনা। ওরা দুজনেই ছলনাকারী। আমার পেছনে সাধু দাঁড়িয়েছিলেন। ওরা দুজনেই হরণকর্তা। ওরা ছলনা করছে। তোমার সিফাত ওখানে নেই। ও অন্য কোথাও। এটা একটা ফাঁদ। আমি সাধুর দিকে তাকালাম। কি? এটা একটা ফাঁদ? সাধু বললেন, তোমার ছেলেকে ওরা বন্দি করে রেখেছে। কিন্তু এখানে নয়। তোমাকে ভুল জায়গায় নিয়ে এসেছে। যেখানে তুমি তোমার ছেলেকে খুঁজে পাবে না গি। আম্মু, ও মিথ্যা বলছে, সিফাত চিৎকার করল। ও ছলনাকারী, সাধু বললেন। আমার সাথে এসো, আমি তোমাকে সত্যি জায়গায় নিয়ে যাব। যেখানে তোমার ছেলে সিফাত অপেক্ষা করছে গি। হরণকর্তা ওর ভয়ঙ্কর রূপ থেকে আবার সিফাতের রূপে ফিরে গেল। আম্মু, ওর কথা বিশ্বাস করো না। ও মিথ্যাবাদী। ও তোমাকে আমার থেকে দূরে নিয়ে যেতে চাইছে গি। আমি দুজনের দিকেই তাকালাম, বিভ্রান্ত। কে সত্য বলছে? কে মিথ্যা বলছে? আমি আমার ছেলেকে উদ্ধার করতে চাই, কিন্তু কে আমার ছেলে? কে হরণকর্তা? তখনই আমি আমার কোমরের কাছে একটা ভারী বোধ করলাম। আমি হাত দিয়ে দেখলাম আমার কোমরে একটা ছুরি ঝুলছে। আমি ছুরি হাতে নিলাম। ছুরির হাতলে চাঁদের আলো পরে চকচক করতে লাগল। ওই ছুরি দিয়ে তোমার রক্ত দাও, সাধু বললেন। তোমার রক্ত দিয়ে আসল সিফাতকে খুঁজে বের করা যাবে গু। আম্মু, না, সিফাত চিৎকার করল। ও তোমাকে আত্মহত্যা করাতে চাইছে। ও হরণকর্তা। ও আমাদের ধ্বংস করতে চাইছে। আমি ছুরি নিয়ে এক পা এগোলাম, তারপর থমকে দাঁড়ালাম। আমার মনে হঠাৎ পড়ল সুন্দরবনে আমাদের সেই ভ্রমণের কথা। আমরা ভ্রমণ করছিলাম না। আমরা পালিয়ে যাচ্ছিলাম। আমি পালিয়ে যাচ্ছিলাম সিফাতের বাবার থেকে, রহিম থেকে। রহিম জানতে পেরেছিল যে আমি ও সিফাত পালিয়ে যাচ্ছি। রহিম আমাদের পেছনে ধাওয়া করেছিল। রহিম আমাদের খুঁজে বের করেছিল চট্টগ্রামে আমার বোনের বাড়িতে। সেখান থেকে আমরা ধাওয়া খেয়ে সুন্দরবনে এসেছিলাম।
সেখানে আমরা সাধুকে দেখেছিলাম, যিনি আমাদের লুকিয়ে রেখেছিলেন, যিনি আমাদের রহিমের হাত থেকে বাঁচিয়েছিলেন। রহিম, রহিম। আমি সাধুর দিকে তাকালাম, আরও ভালো করে তাকালাম। আমি চিনতে পারলাম সাধুর চেহারা বদলে যাচ্ছে ধীরে ধীরে। সাধুর মুখ রহিমের মুখে পরিণত হচ্ছে। রহিম, আমি ফিসফিস করে বললাম। সাধু, না। রহিম হাসল। তুমি আমাকে চিনতে পেরেছ, নাজনীন? ভালো। তোমার বুদ্ধি আমার ভালোই লাগে গু। রহিম আমার দিকে এগিয়ে এলো। নাজনীন, আমি তোমাকে এবং সিফাতকে নিয়ে যাব। তোমরা পালাতে পারবে না গি। রহিম, আমি ফিসফিস করে বললাম। কেন? কেন তুমি এসব করছ? কেন তুমি আমাদের ছেড়ে দিচ্ছ না? রহিম আরও এগিয়ে এলো। কারণ তোমরা আমার সম্পত্তি। আমি সিফাতকে জন্ম দিয়েছি, আমি তোমাকে বিয়ে করেছি। তোমরা আমার। আমি তোমাদের ছেড়ে দেব না গি। আমি আরও পিছিয়ে গেলাম। আমি দেখতে পেলাম যে আরেকজন সিফাতের মতো দেখতে ছেলে গাছে বাঁধা ছিল, সে আমার দিকে তাকিয়ে আছে। এত সিফাত, কিন্তু কোনটা আমার সিফাত? রহিম আমার হাত ধরতে এলো। আমি রহিমের হাত ধরতে গেলাম, তখনই দেখলাম রহিমের হাতের তালুতে ক্ষত। আমার মনে পড়ল 2 বছর আগে রহিম আমাকে মারতে গিয়ে ওর হাত কেটে গিয়েছিল। সেই ক্ষতের দাগ। আমি ছুরি দিয়ে রহিমের হাত কেটে দিলাম। রহিম আর্তনাদ করে উঠল। আমি পিছিয়ে গেলাম। তোমার হাতে ক্ষতের দাগ দেখে আমি তোমাকে চিনতে পেরেছি, রহিম, আমি বললাম। তুমি হরণকর্তা নও। তুমি আমার স্বামী, যাকে আমি ঘৃণা করি। যে আমাকে এবং সিফাতকে আটকে রেখেছিল, মারধর করত। যার থেকে আমরা পালিয়ে এসেছিলাম গে। আমি পেছনে ফিরলাম। সিফাতের মতো দেখতে ছেলে যে বাধা ছিল, তার দিকে এগোলাম। আস্তে আস্তে আমি ওর বাঁধন খুলতে লাগলাম। আম্মু, ছেলেটা বলল। ওর গলা আমার সিফাতের গলার মতো। সিফাত? আমি জিজ্ঞেস করলাম। আম্মু, আমি। ছেলেটা বলল। আমি সিফাত। আমি ছেলেটার চোখের দিকে তাকালাম। ওর চোখ কালো, গভীর কালো। আমার সিফাতের চোখের মতো। সিফাত, আমি ওকে জড়িয়ে ধরলাম। আমি বাঁধন খুলে ফেললাম। সিফাত আমাকে জড়িয়ে ধরল। আম্মু, আব্বু কি এখানে? সিফাত জিজ্ঞেস করল। আমি সিফাতকে টেনে নিয়ে পিছনে তাকালাম। রহিম আমাদের দিকে ছুটে আসছিল। আমি সিফাতকে নিয়ে দৌড়াতে লাগলাম জঙ্গলের মধ্যে দিয়ে। আম্মু, আমরা কোথায় যাচ্ছি? সিফাত জিজ্ঞেস করল। যেখানে আমরা যাচ্ছিলাম, আমি বললাম। কলকাতা। আমরা দৌড়াতে লাগলাম ঘন জঙ্গলের মধ্যে দিয়ে। রহিম আমাদের পেছনে ধাওয়া করছিল। তোমরা পালাতে পারবে না, রহিম চিৎকার করল। তোমরা আমার সম্পত্তি। আমি আর সিফাত দৌড়ে জঙ্গল থেকে বের হয়ে একটা বাড়ির সামনে এসে দাঁড়ালাম। বাড়িটা আমাদের পুরনো বাড়ির মতো দেখতে, যেখানে আমরা থাকতাম রহিমের সাথে। আম্মু, কেন আমরা এখানে এসেছি? সিফাত জিজ্ঞেস করল। এখানে তো আব্বু থাকে গি। আমি সিফাতের দিকে তাকালাম। সিফাত, তোর আব্বু এখানে থাকে না। তোর আব্বু আমাদের পেছনে ধাওয়া করছে। আমরা যাকে দেখলাম, সাধুর ছদ্মবেশে গু। সিফাত আমার দিকে বিস্মিত চোখে তাকাল। আম্মু, কি বলছ? আমার আব্বু তো এই বাড়িতে থাকে। আমরা 3 জন এই বাড়িতে থাকি। আমি হতবাক হয়ে সিফাতের দিকে তাকালাম। সিফাত, তোর আব্বু আমাদের উপর অত্যাচার করত। তোকে মারত, আমাকে মারত। আমরা 3 মাস আগে ওকে ছেড়ে পালিয়ে এসেছিলাম। আমরা চট্টগ্রামে গিয়েছিলাম, তারপর সুন্দরবনে গিয়ে। সিফাত মাথা নাড়ল। না আম্মু, আমরা কোথাও যাইনি। আমরা এই বাড়িতেই থাকি, আব্বুর সাথে গিয়ে। আমি সিফাতের হাত ধরলাম উত্তেজিত হয়ে। সিফাত, মনে কর আমরা কিভাবে পালিয়েছিলাম রাতের আধারে। তোর আব্বু আমাদের মারতে আসছিল আর আমরা পালিয়েছিলাম। আমরা ট্রেনে করে চট্টগ্রাম গিয়েছিলাম, তারপর বাসে করে সুন্দরবন গ। সিফাত ভ্রু কুঁচকে চিন্তা করতে লাগল। আম্মু, আমি কিছু মনে করতে পারছি না। আমার মনে আছে আমরা এই বাড়িতে থাকি 3 জন। একটি পরিবার। আমি এদিক ওদিক তাকালাম। আমরা ভুল জায়গায় এসেছি সিফাত। এটা আমাদের বাড়ি নয়। চল আমরা অন্য দিকে যাই। আমরা আবার জঙ্গলের মধ্যে ঢুকলাম। আমি একটা পথ খুঁজতে লাগলাম, জঙ্গল থেকে বের হওয়ার পথ। আমরা হাঁটতে লাগলাম ঘন জঙ্গলের মধ্যে দিয়ে। হঠাৎ আমরা একটা খোলা জায়গায় এসে পড়লাম। সেখানে একটা কুটির, ছোট্ট কুটির।
আমি কুটিরের দিকে তাকালাম, কুটিরের সামনে সাধু দাঁড়িয়েছিলেন, আসল সাধু। তোমরা এসেছ, সাধু বললেন। আমি জানতাম তোমরা আসবে গু। আপনি কে? আমি জিজ্ঞেস করলাম। আমি সাধু, সাধু বললেন। আমি তোমাদের রহিমের হাত থেকে বাঁচিয়েছিলাম, মনে আছে? সুন্দরবনে? আমার মনে পড়ল। সাধু আমাদের লুকিয়ে রেখেছিলেন যখন রহিম আমাদের খুঁজছিল। আপনি? আমি বললাম। আপনি সেই সাধু। আপনি আমাদের সাহায্য করেছিলেন গু। সাধু মাথা নাড়লেন। হ্যাঁ, আমি সেই সাধু। তোমরা আবার বিপদে পড়েছ। রহিম তোমাদের খুঁজে পেয়েছে গি। কিভাবে? কিভাবে ও আমাদের খুঁজে পেল? সাধু বললেন, রহিম একজন জাদুকর। ও জাদু জানে। ও মন নিয়ন্ত্রণ করতে পারে। ও তোমাদের মাথায় ভুল স্মৃতি ঢুকিয়ে দিয়েছে। তোমরা ভুলে গেছ যে তোমরা ওর থেকে পালিয়েছিলে। সিফাত এখনো ভুলে আছে গি। আমার আব্বু জাদুকর? সিফাত জিজ্ঞেস করল। এটা সম্ভব না। আমার আব্বু একজন ব্যবসায়ী। সাধু সিফাতের দিকে তাকালেন। সিফাত, তোমার আব্বু একজন জাদুকর। সে সবার সাথে মিথ্যা ব্যবহার করে, তোমার সাথেও। সে তোমাকে নিয়ন্ত্রণ করতে চায়, তোমার আম্মুকে নিয়ন্ত্রণ করতে চায় গু। সিফাত মাথা নাড়ল। আমি বিশ্বাস করি না গি। সাধু বললেন, তোমাদের এখান থেকে পালাতে হবে। এখানে থাকলে রহিম তোমাদের খুঁজে পাবে গি। আমরা কোথায় যাব? আমি জিজ্ঞেস করলাম। কলকাতা, সাধু বললেন। সেখানে যাওয়ার কথা ছিল তোমাদের, তাই না? আমি মাথা নাড়লাম। হ্যাঁ। কিন্তু রহিম আমাদের ধরতে পারে গু। সাধু বললেন, আমি তোমাদের সাহায্য করব। আমি তোমাদের লুকিয়ে রাখব যতক্ষণ না তোমরা কলকাতা পৌঁছাও। আম্মু? সিফাত বলল। আমি বাড়ি যেতে চাই। আমি সিফাতের দিকে তাকালাম। সিফাত, আমরা বাড়ি যেতে পারব না। তোর আব্বু সেখানে আছে। ও আমাদের মারবে। আমাদের পালাতে হবে গু। সিফাত ভ্রু কুঁচকে চিন্তা করতে লাগল। আম্মু, আমি মনে করতে পারছি না। আমার আব্বু আমাদের সাথে খারাপ ব্যবহার করত? আমি সিফাতের হাত ধরলাম। হ্যাঁ সিফাত। তোর আব্বু আমাদের মারত। ও আমাদের সাথে খারাপ ব্যবহার করত। ও আমাদের বন্দী করে রেখেছিল। ও আমাদের ছাড়তে চায়নি গি। সিফাত মাথা নাড়ল। আমি বিশ্বাস করতে পারছি না। আমার মনে হচ্ছে আমরা একটি সুখী পরিবার ছিলাম গ। এটা তোর আব্বুর জাদু, আমি বললাম। ও তোর মনে ভুল স্মৃতি ঢুকিয়ে দিয়েছে। আসল স্মৃতি মুছে ফেলেছে গি। আমাদের চলে যেতে হবে, সাধু বললেন। রহিম এখানে আসছে। আমি ওর উপস্থিতি টের পাচ্ছি গু। আমরা সাধুর সাথে যেতে লাগলাম, ঘন জঙ্গলের মধ্যে দিয়ে। সিফাত বিভ্রান্ত, ও জানে না কাকে বিশ্বাস করবে। আমিও বিভ্রান্ত, আমি নিশ্চিত নই আমরা সঠিক পথে যাচ্ছি কিনা। আমরা জঙ্গল থেকে বের হয়ে একটা নদীর তীরে এসে দাঁড়ালাম। সাধু একটা নৌকা দেখালেন যা নদীর পাড়ে বাঁধা ছিল। ওই নৌকায় চড়ে নদী পার হও, সাধু বললেন। ওপারে গিয়ে রেল স্টেশন খুঁজে বের করো। সেখান থেকে কলকাতা ট্রেন ধরো। আমরা নৌকায় উঠতে যাচ্ছিলাম, তখনই পেছন থেকে একটা গলা এলো। তোমরা কোথায় যাচ্ছ? আমরা ফিরে তাকালাম। রহিম সেখানে দাঁড়িয়েছিল, আমাদের দিকে তাকিয়ে। ওর হাতে একটা ছুরি, ওর চোখে ক্রোধ। তোমরা আমার সম্পত্তি, রহিম বলল। তোমরা আমাকে ছেড়ে যেতে পারবে না গি। সাধু আমাদের সামনে এসে দাঁড়ালেন। রহিম, তুমি ওদের ছেড়ে দাও। ওরা তোমার সম্পত্তি নয়। ওরা স্বাধীন মানুষ গ। রহিম হাসল। সাধু, তুমি আমার পরিবারের ব্যাপারে মাথা ঘামিও না। এটা আমার পরিবার। আমার নাজনীন, আমার সিফাতু। সাধু বললেন, তুমি ওদের নিয়ন্ত্রণ করতে পারবে না, রহিম। ওরা চলে যাবে গু। রহিম রেগে খেপে গেল। না, ওরা যাবে না। ওরা আমার কাছেই থাকবে। রহিম ছুরি নিয়ে সাধুর দিকে ছুটে এল। সাধু রহিমের হাত ধরে ফেললেন। তারপর শুরু হলো এক যুদ্ধ সাধু আর রহিমের মধ্যে। চলে যাও, সাধু আমাদের বললেন। নৌকায় ওঠো। চলে যাও। আমি সিফাতকে নিয়ে নৌকায় উঠলাম। নৌকা খুলে দিলাম। রহিম আমাদের দিকে ছুটে এল। না, তোমরা যাবে না। সাধু রহিমকে আটকে রাখলেন। যাও, সাধু চিৎকার করলেন। যাও। আমরা নৌকায় চেপে নদী পার হতে লাগলাম। আমি দেখতে পেলাম রহিম সাধুর সাথে লড়াই করছে। তারপর ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল।
রহিম ছুরি দিয়ে সাধুকে আঘাত করল। সাধু মাটিতে পড়ে গেলেন। রহিম নদীর দিকে ছুটে এল। তোমরা আমার কাছ থেকে পালাতে পারবে না, রহিম চিৎকার করল। আমি তোমাদের খুঁজে বের করব। আমি তোমাদের খুঁজে বের করবই। আমরা নদী পার হয়ে ওপারে নামলাম। আমরা দেখতে পেলাম রহিম আরেকটা নৌকা নিয়ে নদীতে নেমেছে। আম্মু ও আমাদের ধরতে আসছে, সিফাত বলল। চল আমরা ছুটি, আমি বললাম। আমরা দৌড়ে গেলাম গভীর জঙ্গলের মধ্যে দিয়ে। দৌড়ে যেতে যেতে আমি দেখতে পেলাম আমরা একটা পাহাড়ের দিকে এগিয়ে যাচ্ছি। পাহাড়ের গায়ে একটা গুহা। আম্মু চল ওই গুহায় লুকাই, সিফাত বলল। আমরা গুহার দিকে গেলাম। দৌড়ে গিয়ে আমরা গুহার ভেতরে ঢুকলাম। গুহার ভেতরে অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার। আম্মু এখানে অন্ধকার, সিফাত বলল। আমি কিছু দেখতে পাচ্ছি না গি। আমি সিফাতের হাত ধরলাম। আমার সাথে থাক। যেখানে আমি যাব সেখানে তুইও যাবি গু। আমরা গুহার মধ্যে এগিয়ে যেতে লাগলাম অন্ধকারে হাঁটতে হাঁটতে। নাজনীন, সিফাত, আমরা শুনতে পেলাম রহিমের গলা গুহার বাইরে থেকে। আমি জানি তোমরা এখানে। বেরিয়ে এসো। আমরা চুপ করে রইলাম। আমরা আরও গভীরে চলে গেলাম, গুহার আরও ভেতরে। আমি জানি তোমরা এখানে, রহিম বলল। ওর গলা এখন আরও কাছে। আমি তোমাদের গন্ধ পাচ্ছি গু। আমরা আস্তে আস্তে পিছিয়ে গেলাম গুহার আরও ভেতরে। আমরা দেখতে পেলাম রহিম একটা টর্চ জ্বালিয়ে গুহার ভেতরে আসছে। তোমরা কোথায়, রহিম ডাকল। নাজনীন, সিফাত। আমরা পিছিয়ে যেতে যেতে একটা পাথরে হোঁচট খেলাম। একটা শব্দ হল। রহিম সেদিকে টর্চ ফেলল। ওখানে কে, রহিম জিজ্ঞেস করল। নাজনীন, সিফাত। আমরা চুপ করে রইলাম। রহিম আমাদের দিকে এগিয়ে এলো টর্চ নিয়ে। নাজনীন, রহিম চিৎকার করল। আমি জানি তোমরা এখানে। বেরিয়ে এসো উ। আমরা আরও পিছিয়ে গেলাম। আমরা দেখতে পেলাম গুহার ভেতরে আরেকটা পথ। আমরা সেই পথে চলে গেলাম। রহিম আমাদের দেখে ফেলল। ওই তো ওরা, রহিম আমাদের পেছনে ছুটে এলো। আমরা দৌড়ে দৌড়ে এগিয়ে গেলাম গুহার ভেতরে। গুহার ভেত। কেন তুমি সাহায্য চাইছ? আমাদের কারো সাহায্য দরকার নেই। তুমি আর আমি, আমরা একসাথে থাকব। স্বামী স্ত্রী হিসেবে গু। আমি সিফাতকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। সিফাত, তুই পাগল হয়ে গেছিস। তুই আমার ছেলে। আমি তোকে জন্ম দিয়েছি। সিফাত আমার দিকে এগিয়ে এলো। আম্মু, আমরা একসাথে থাকব সারা জীবন। কেউ আমাদের আলাদা করতে পারবে না গি। সিফাত আমার কাঁধে হাত রাখল। ওর হাত ঠান্ডা বরফের মতো। আমি চিৎকার করে উঠলাম। সিফাত, তোর হাত এত ঠান্ডা কেন? সিফাত হাসল। একটা অদ্ভুত, অস্বাভাবিক হাসি। আম্মু, আমি তোমাকে এত ভালোবাসি যে তোমাকে দেখলেই আমার শরীর ঠান্ডা হয়ে যায় উ। আমি সিফাতের চোখের দিকে তাকালাম। ওর চোখ আরও লাল হয়ে গেছে, যেন কোনো জ্বলন্ত আগুন। আমি বুঝতে পারলাম এ আমার সিফাত নয়। আমার সিফাতের চোখ কালো, গভীর কালো। তুই কে, আমি জিজ্ঞেস করলাম, আমার গলা কাঁপছিল। তুই আমার সিফাত নোস্ক। সিফাত হাসল। আম্মু, কি বলছো তুমি? আমি তোমার সিফাত। তোমার ছেলে। যাকে তুমি জন্ম দিয়েছ। যাকে তুমি লালন পালন করেছ। যাকে তুমি ভালোবাসো উ। আমি আমার চারপাশে তাকালাম। দরজা খোলা ছিল। আমি দৌড়ে বাইরে বের হতে চেষ্টা করলাম। কিন্তু সিফাত আমার আগেই দরজার সামনে দাঁড়াল। ও কিভাবে এত দ্রুত দৌড়াল? ও কিভাবে আমার আগে দরজার সামনে এসে দাঁড়াল? ও তো আমার পেছনে ছিল। আম্মু, কোথায় যাচ্ছ? আমরা কি কলকাতা যাব না? আমরা কি বিয়ে করব না? আমি ধীরে ধীরে হাঁটতে লাগলাম সিফাতের দিকে তাকিয়ে। আমার মাথায় একটা চিন্তা খেলে গেল। সুন্দরবন। আমরা সুন্দরবন গিয়েছিলাম গত বছর। সেখানে একজন সাধু আমাদের সতর্ক করেছিলেন। ওই জঙ্গলে যেজো না, সাধু বলেছিলেন। ওখানে এক ভয়ঙ্কর আত্মা বাস করে। ও ছলনা করে মানুষের রূপ ধারণ করে। তারপর ওদের জাদুমন্ত্রে আচ্ছন্ন করে। ওই আত্মা ভালোবাসা দিয়ে মানুষকে বশ করে, তারপর ওদের আত্মা খেয়ে ফেলে গু। আমরা হেসে উড়িয়ে দিয়েছিলাম সাধুর কথা। কিন্তু কি একটা কারণে আমার মনে আছে সাধু আমাদের কি বলেছিলেন। যদি কখনো এই আত্মা তোমাদের খুঁজে পায়, সাধু বলেছিলেন, তাহলে ওকে বলবে, আমি জানি তুমি কে।
তুমি হরণকর্তা। তুমি আমার সন্তানের রূপ ধারণ করেছ। আমি তোমাকে দেখতে পারি। তোমার লাল চোখ, তোমার ঠান্ডা হাত, তোমার ছলনা। আমি সিফাতের দিকে তাকালাম। তুমি কে? তুমি আমার সিফাত নও। সিফাত এক পা এগিয়ে এলো। আম্মু, আমি তোমার সিফাত। আমরা একসাথে থাকব। আমরা বিয়ে করব। আমরা সুখে থাকব। আমি আমার 2 হাত দিয়ে আমার কান চেপে ধরলাম। চুপ করো। তুমি আমার সিফাত নও। তুমি হরণকর্তা। তুমি আমার সন্তানের রূপ ধারণ করেছ। আমি তোমাকে দেখতে পারি। তোমার লাল চোখ, তোমার ঠান্ডা হাত, তোমার ছলনা। তুমি আমার সিফাতকে আমার কাছ থেকে নিয়ে গেছ। সিফাতের চেহারা বদলে যেতে লাগল। ওর চোখ আরও লাল হয়ে গেল। ওর দাঁত বড় হয়ে গেল। ওর নখ লম্বা হয়ে গেল। তুমি জানো না তুমি কি করলে, সিফাত বলল, কিন্তু ওর গলা আর সিফাতের গলা নয়। এটা একটা গভীর, ভারী গলা, মনে হচ্ছিল গলার ভেতর থেকে পাথর ঘষে বের হচ্ছে। আমার সিফাতকে ফিরিয়ে দাও, আমি চিৎকার করে বললাম। সিফাত, না, এই অপদেবতা, আমার দিকে ঝাঁপিয়ে পড়ল। আমি ধীরে ধীরে চোখ খুললাম। আমি ঘাসের উপর শুয়ে আছি, আমার চারপাশে ঘন অন্ধকার। একটু দূরেই একটা আগুন জ্বলছে। আমি উঠে বসলাম। আমার মাথায় তীব্র ব্যথা। আমি আমার মাথায় হাত দিলাম, হাতে রক্ত লেগে রইল। সিফাত, আমি ডাকলাম। সিফাত, তুই কোথায়? আম্মু খো, আমি শুনলাম সিফাতের গলা। আমি চারদিকে তাকালাম, কিন্তু সিফাতকে দেখতে পেলাম না। সিফাত, তুই কোথায়? আমি আবার ডাকলাম। আম্মু, আমি এখানে। কি গলাটা আবার এলো, এবার একটু দূর থেকে। আমি উঠে দাঁড়ালাম, দুর্বল পায়ে আমি হাঁটতে লাগলাম গলার দিকে। ঘন জঙ্গলের মধ্যে দিয়ে আরেকটা আগুন দেখতে পেলাম। আমি আগুনের দিকে হাঁটতে লাগলাম। আম্মু, কে? এবার গলাটা আমার পেছন থেকে এলো। আমি পেছনে ফিরলাম। কিছু দেখতে পেলাম না। সিফাত, তুই কোথায়? আমি তোকে দেখতে পাচ্ছি না। গি আম্মু, আমি এখানে। আমার কাছে এসো। আমি পেছন ফিরলাম আবার। এবার আমি দেখলাম একটা মানুষের আকৃতি দাঁড়িয়ে আছে, ওর চেহারা দেখা যাচ্ছে না। সিফাত! আম্মু, আমাকে বাঁচাও। ও আমাকে বন্দি করে রেখেছে। গি কে? কে তোকে বন্দি করে রেখেছে? হরণকর্তা। ও আমার রূপ ধারণ করেছে। ও তোমাকে ভুল পথে নিয়ে যাচ্ছে। গি আমি এগিয়ে গেলাম। আস্তে আস্তে মানুষটার চেহারা দেখতে পেলাম। সিফাত! আম্মু, আমাকে বাঁচাও। ও আমাকে বন্দি করে রেখেছে। ও তোমাকে আমার কাছ থেকে নিয়ে যেতে চায়। আমি সিফাতের সামনে গিয়ে দাঁড়ালাম। ওর চোখে তাকালাম। ওর চোখ কালো, গভীর কালো। সিফাত! আমি ওর গালে হাত রাখলাম। আম্মু, চলে এসো। আমার সাথে চলে এসো। আমরা বাড়ি ফিরে যাই। সিফাত, আমরা কোথায়? জঙ্গলে। ও আমাদের জঙ্গলে নিয়ে এসেছে। আম্মু, আমার হাত ধরো, আমরা বাড়ি ফিরে যাই। আমি সিফাতের হাত ধরলাম। তারপর ওর হাত ছেড়ে দিলাম। আম্মু, কি হলো? তোর হাত এত ঠান্ডা কেন? আমি জিজ্ঞেস করলাম। আম্মু, আমার শরীর ঠান্ডা হয়ে গেছে। জঙ্গলে রাত কাটাতে হয়েছে। আমার শরীর ঠান্ডা, আমি ভয়ে কাঁপছি। আমি পিছিয়ে গেলাম। তুমি আমার সিফাত নও। তুমি হরণকর্তা। সিফাতের চোখ লাল হয়ে গেল। তুমি এত বুদ্ধিমতী, নাজনীন। তুমি ঠিকই ধরেছ। আমি আরও পিছিয়ে গেলাম। আমার সিফাত কোথায়? হরণকর্তা সিফাতের রূপ থেকে তার আসল রূপে ফিরে গেল। এটা একটা ভয়ঙ্কর দানব। ওর চোখ লাল, ওর দাঁত ধারালো, ওর হাত লম্বা, ওর আঙুলের নখ ছুরির মতো। তোমার ছেলে আমার কাছে বন্দী। আমি ওকে ছেড়ে দেব যদি তুমি আমার সাথে থাকো। কিভাবে জানব তুমি সত্যি বলছ? হরণকর্তা ইশারা করল পেছনে। আমি পেছনে তাকালাম। একটা গাছে আমার সিফাত বাঁধা ছিল। ও আমার দিকে তাকিয়ে হাত নাড়ল। আম্মু, তুমি এখান থেকে চলে যাও, সিফাত চিৎকার করে বলল। ও তোমাকে ছলনা করছে। ও তোমাকে আমার থেকে আলাদা করতে চাইছে। ও আমাদের মধ্যে ঘৃণা ছড়িয়ে দিতে চাইছে। আমি সিফাতের দিকে তাকালাম। তারপর আমি হরণকর্তার দিকে ফিরলাম। আমি কি করতে হবে? আমার সিফাতকে মুক্ত করতে হলে আমাকে কি করতে হবে? হরণকর্তা হাসল। আমার সাথে থাকো। আমার সঙ্গিনী হও। আমার বিয়ে করো।
আম্মু না, সিফাত চিৎকার করল। হরণকর্তা আমার দিকে তার হাত বাড়িয়ে দিল। রাজি? তোমার ছেলের জীবনের বিনিময়ে তোমার জীবন? আমি হরণকর্তার দিকে এগোলাম। ওর হাত ধরতে যাচ্ছিলাম, এমন সময় আমার কানে এলো একটা গলা। নাজনীন। ওটা ছলনা। ওরা দুজনেই ছলনাকারী। আমার পেছনে সাধু দাঁড়িয়েছিলেন। ওরা দুজনেই হরণকর্তা। ওরা ছলনা করছে। তোমার সিফাত ওখানে নেই। ও অন্য কোথাও। এটা একটা ফাঁদ। আমি সাধুর দিকে তাকালাম। কি? এটা একটা ফাঁদ? সাধু বললেন, তোমার ছেলেকে ওরা বন্দি করে রেখেছে। কিন্তু এখানে নয়। তোমাকে ভুল জায়গায় নিয়ে এসেছে। যেখানে তুমি তোমার ছেলেকে খুঁজে পাবে না। আম্মু, ও মিথ্যা বলছে, সিফাত চিৎকার করল। ও ছলনাকারী, সাধু বললেন। আমার সাথে এসো, আমি তোমাকে সত্যি জায়গায় নিয়ে যাব। যেখানে তোমার ছেলে সিফাত অপেক্ষা করছে। হরণকর্তা ওর ভয়ঙ্কর রূপ থেকে আবার সিফাতের রূপে ফিরে গেল। আম্মু, ওর কথা বিশ্বাস করো না। ও মিথ্যাবাদী। ও তোমাকে আমার থেকে দূরে নিয়ে যেতে চাইছে। আমি দুজনের দিকেই তাকালাম, বিভ্রান্ত। কে সত্য বলছে? কে মিথ্যা বলছে? আমি আমার ছেলেকে উদ্ধার করতে চাই, কিন্তু কে আমার ছেলে? কে হরণকর্তা? তখনই আমি আমার কোমরের কাছে একটা ভারী বোধ করলাম। আমি হাত দিয়ে দেখলাম আমার কোমরে একটা ছুরি ঝুলছে। আমি ছুরি হাতে নিলাম। ছুরির হাতলে চাঁদের আলো পরে চকচক করতে লাগল। ওই ছুরি দিয়ে তোমার রক্ত দাও, সাধু বললেন। তোমার রক্ত দিয়ে আসল সিফাতকে খুঁজে বের করা যাবে। আম্মু না, সিফাত চিৎকার করল। ও তোমাকে আত্মহত্যা করাতে চাইছে। ও হরণকর্তা। ও আমাদের ধ্বংস করতে চাইছে। আমি ছুরি নিয়ে এক পা এগোলাম, তারপর থমকে দাঁড়ালাম। আমার মনে হঠাৎ পড়ল সুন্দরবনে আমাদের সেই ভ্রমণের কথা। আমরা ভ্রমণ করছিলাম না। আমরা পালিয়ে যাচ্ছিলাম। আমি পালিয়ে যাচ্ছিলাম সিফাতের বাবার থেকে, রহিম থেকে। রহিম জানতে পেরেছিল যে আমি ও সিফাত পালিয়ে যাচ্ছি। রহিম আমাদের পেছনে ধাওয়া করেছিল। রহিম আমাদের খুঁজে বের করেছিল চট্টগ্রামে আমার বোনের বাড়িতে। সেখান থেকে আমরা ধাওয়া খেয়ে সুন্দরবনে এসেছিলাম। সেখানে আমরা সাধুকে দেখেছিলাম, যিনি আমাদের লুকিয়ে রেখেছিলেন। যিনি আমাদের রহিমের হাত থেকে বাঁচিয়েছিলেন। রহিম। রহিম। আমি সাধুর দিকে তাকালাম। আরও ভালো করে তাকালাম। আমি চিনতে পারলাম। সাধুর চেহারা বদলে যাচ্ছে ধীরে ধীরে। সাধুর মুখ রহিমের মুখে পরিণত হচ্ছে। রহিম, আমি ফিসফিস করে বললাম। সাধু, না। রহিম হাসল। তুমি আমাকে চিনতে পেরেছ, নাজনীন। ভালো। তোমার বুদ্ধি আমার ভালোই লাগে। রহিম আমার দিকে এগিয়ে এলো। নাজনীন, আমি তোমাকে এবং সিফাতকে নিয়ে যাব। তোমরা পালাতে পারবে না। রহিম, আমি ফিসফিস করে বললাম। কেন? কেন তুমি এসব করছ? কেন তুমি আমাদের ছেড়ে দিচ্ছ না? রহিম আরও এগিয়ে এলো। কারণ তোমরা আমার সম্পত্তি। আমি সিফাতকে জন্ম দিয়েছি, আমি তোমাকে বিয়ে করেছি। তোমরা আমার। আমি তোমাদের ছেড়ে দেব না। আমি আরও পিছিয়ে গেলাম। আমি দেখতে পেলাম যে আরেকজন সিফাতের মতো দেখতে ছেলে গাছে বাঁধা ছিল, সে আমার দিকে তাকিয়ে আছে। এত সিফাত। কিন্তু কোনটা আমার সিফাত? রহিম আমার হাত ধরতে এলো। আমি রহিমের হাত ধরতে গেলাম, তখনই দেখলাম রহিমের হাতের তালুতে ক্ষত। আমার মনে পড়ল 2 বছর আগে রহিম আমাকে মারতে গিয়ে ওর হাত কেটে গিয়েছিল। সেই ক্ষতের দাগ। আমি ছুরি দিয়ে রহিমের হাত কেটে দিলাম। রহিম আর্তনাদ করে উঠল, আমি পিছিয়ে গেলাম। তোমার হাতে ক্ষতের দাগ দেখে আমি তোমাকে চিনতে পেরেছি, রহিম, আমি বললাম। তুমি হরণকর্তা নও। তুমি আমার স্বামী, যাকে আমি ঘৃণা করি। যে আমাকে এবং সিফাতকে আটকে রেখেছিল, মারধর করত। যার থেকে আমরা পালিয়ে এসেছিলাম। আমি পেছনে ফিরলাম। সিফাতের মতো দেখতে ছেলে যে বাধা ছিল, তার দিকে এগোলাম। আস্তে আস্তে আমি ওর বাঁধন খুলতে লাগলাম। আম্মু, ছেলেটা বলল। ওর গলা আমার সিফাতের গলার মতো। সিফাত? আমি জিজ্ঞেস করলাম। আম্মু, আমি। ছেলেটা বলল। আমি সিফাত। আমি ছেলেটার চোখের দিকে তাকালাম। ওর চোখ কালো, গভীর কালো। আমার সিফাতের চোখের মতো। সিফাত, আমি ওকে জড়িয়ে ধরলাম। আমি বাঁধন খুলে ফেললাম। সিফাত আমাকে জড়িয়ে ধরল।
আম্মু, আব্বু কি এখানে? সিফাত জিজ্ঞেস করল। আমি সিফাতকে টেনে নিয়ে পিছনে তাকালাম। রহিম আমাদের দিকে ছুটে আসছিল। আমি সিফাতকে নিয়ে দৌড়াতে লাগলাম জঙ্গলের মধ্যে দিয়ে। আম্মু, আমরা কোথায় যাচ্ছি? সিফাত জিজ্ঞেস করল। যেখানে আমরা যাচ্ছিলাম, আমি বললাম। কলকাতা। আমরা দৌড়াতে লাগলাম ঘন জঙ্গলের মধ্যে দিয়ে। রহিম আমাদের পেছনে ধাওয়া করছিল। তোমরা পালাতে পারবে না, রহিম চিৎকার করল। তোমরা আমার সম্পত্তি। আমি আর সিফাত দৌড়ে জঙ্গল থেকে বের হয়ে একটা বাড়ির সামনে এসে দাঁড়ালাম। বাড়িটা আমাদের পুরনো বাড়ির মতো দেখতে, যেখানে আমরা থাকতাম রহিমের সাথে। আম্মু, কেন আমরা এখানে এসেছি? সিফাত জিজ্ঞেস করল। এখানে তো আব্বু থাকে। আমি সিফাতের দিকে তাকালাম। সিফাত, তোর আব্বু এখানে থাকে না। তোর আব্বু আমাদের পেছনে ধাওয়া করছে। আমরা যাকে দেখলাম সাধুর ছদ্মবেশে। সিফাত আমার দিকে বিস্মিত চোখে তাকাল। আম্মু, কি বলছ? আমার আব্বু তো এই বাড়িতে থাকে। আমরা তিনজন এই বাড়িতে থাকি। আমি হতবাক হয়ে সিফাতের দিকে তাকালাম। সিফাত, তোর আব্বু আমাদের উপর অত্যাচার করত। তোকে মারত, আমাকে মারত। আমরা 3 মাস আগে ওকে ছেড়ে পালিয়ে এসেছিলাম। আমরা চট্টগ্রামে গিয়েছিলাম, তারপর সুন্দরবনে গিয়ে। সিফাত মাথা নাড়ল। না আম্মু, আমরা কোথাও যাইনি। আমরা এই বাড়িতেই থাকি, আব্বুর সাথে গিয়ে। আমি সিফাতের হাত ধরলাম উত্তেজিত হয়ে। সিফাত, মনে কর আমরা কিভাবে পালিয়েছিলাম রাতের আধারে। তোর আব্বু আমাদের মারতে আসছিল আর আমরা পালিয়েছিলাম। আমরা ট্রেনে করে চট্টগ্রাম গিয়েছিলাম, তারপর বাসে করে সুন্দরবন। সিফাত ভ্রু কুঁচকে চিন্তা করতে লাগল। আম্মু, আমি কিছু মনে করতে পারছি না। আমার মনে আছে আমরা এই বাড়িতে থাকি 3 জন। একটি পরিবার। আমি এদিক ওদিক তাকালাম। আমরা ভুল জায়গায় এসেছি সিফাত। এটা আমাদের বাড়ি নয়। চল আমরা অন্য দিকে যাই। আমরা আবার জঙ্গলের মধ্যে ঢুকলাম। আমি একটা পথ খুঁজতে লাগলাম, জঙ্গল থেকে বের হওয়ার পথ। আমরা হাঁটতে লাগলাম ঘন জঙ্গলের মধ্যে দিয়ে। হঠাৎ আমরা একটা খোলা জায়গায় এসে পড়লাম। সেখানে একটা কুটির, ছোট্ট কুটির। আমি কুটিরের দিকে তাকালাম। কুটিরের সামনে সাধু দাঁড়িয়েছিলেন, আসল সাধু। তোমরা এসেছ? সাধু বললেন। আমি জানতাম তোমরা আসবে। আপনি কে? আমি জিজ্ঞেস করলাম। আমি সাধু। সাধু বললেন। আমি তোমাদের রহিমের হাত থেকে বাঁচিয়েছিলাম, মনে আছে? সুন্দরবনে। আমার মনে পড়ল। সাধু আমাদের লুকিয়ে রেখেছিলেন যখন রহিম আমাদের খুঁজছিল। আপনি? আমি বললাম। আপনি সেই সাধু। আপনি আমাদের সাহায্য করেছিলেন। সাধু মাথা নাড়লেন। হ্যাঁ, আমি সেই সাধু। তোমরা আবার বিপদে পড়েছ। রহিম তোমাদের খুঁজে পেয়েছে। কিভাবে? কিভাবে ও আমাদের খুঁজে পেল? সাধু বললেন, রহিম একজন জাদুকর। ও জাদু জানে। ও মন নিয়ন্ত্রণ করতে পারে। ও তোমাদের মাথায় ভুল স্মৃতি ঢুকিয়ে দিয়েছে। তোমরা ভুলে গেছ যে তোমরা ওর থেকে পালিয়েছিলে। সিফাত এখনো ভুলে আছে। আমার আব্বু জাদুকর? সিফাত জিজ্ঞেস করল। এটা সম্ভব না। আমার আব্বু একজন ব্যবসায়ী। সাধু সিফাতের দিকে তাকালেন। সিফাত, তোমার আব্বু একজন জাদুকর। সে সবার সাথে মিথ্যা ব্যবহার করে, তোমার সাথেও। সে তোমাকে নিয়ন্ত্রণ করতে চায়, তোমার আম্মুকে নিয়ন্ত্রণ করতে চায়। সিফাত মাথা নাড়ল। আমি বিশ্বাস করি না। সাধু বললেন, তোমাদের এখান থেকে পালাতে হবে। এখানে থাকলে রহিম তোমাদের খুঁজে পাবে। আমরা কোথায় যাব? আমি জিজ্ঞেস করলাম। কলকাতা। সাধু বললেন। সেখানে যাওয়ার কথা ছিল তোমাদের, তাই না? আমি মাথা নাড়লাম। হ্যাঁ। কিন্তু রহিম আমাদের ধরতে পারে। সাধু বললেন, আমি তোমাদের সাহায্য করব। আমি তোমাদের লুকিয়ে রাখব যতক্ষণ না তোমরা কলকাতা পৌঁছাও। আম্মু, সিফাত বলল। আমি বাড়ি যেতে চাই। আমি সিফাতের দিকে তাকালাম। সিফাত, আমরা বাড়ি যেতে পারব না। তোর আব্বু সেখানে আছে। ও আমাদের মারবে। আমাদের পালাতে হবে। সিফাত ভ্রু কুঁচকে চিন্তা করতে লাগল। আম্মু, আমি মনে করতে পারছি না। আমার আব্বু আমাদের সাথে খারাপ ব্যবহার করত? আমি সিফাতের হাত ধরলাম। হ্যাঁ সিফাত। তোর আব্বু আমাদের মারত। ও আমাদের সাথে খারাপ ব্যবহার করত। ও আমাদের বন্দী করে রেখেছিল।
ও আমাদের ছাড়তে চায়নি কি? সিফাত মাথা নাড়ল। আমি বিশ্বাস করতে পারছি না। আমার মনে হচ্ছে আমরা একটি সুখী পরিবার ছিলাম গ। এটা তোর আব্বুর জাদু, আমি বললাম। ও তোর মনে ভুল স্মৃতি ঢুকিয়ে দিয়েছে। আসল স্মৃতি মুছে ফেলেছে গি। আমাদের চলে যেতে হবে, সাধু বললেন। রহিম এখানে আসছে। আমি ওর উপস্থিতি টের পাচ্ছি গু। আমরা সাধুর সাথে যেতে লাগলাম ঘন জঙ্গলের মধ্যে দিয়ে। সিফাত বিভ্রান্ত, ও জানে না কাকে বিশ্বাস করবে। আমিও বিভ্রান্ত, আমি নিশ্চিত নই আমরা সঠিক পথে যাচ্ছি কিনা। আমরা জঙ্গল থেকে বের হয়ে একটা নদীর তীরে এসে দাঁড়ালাম। সাধু একটা নৌকা দেখালেন যা নদীর পাড়ে বাঁধা ছিল। ওই নৌকায় চড়ে নদী পার হও, সাধু বললেন। ওপারে গিয়ে রেল স্টেশন খুঁজে বের করো। সেখান থেকে কলকাতা ট্রেন ধরো। আমরা নৌকায় উঠতে যাচ্ছিলাম, তখনই পেছন থেকে একটা গলা এলো। তোমরা কোথায় যাচ্ছ? আমরা ফিরে তাকালাম। রহিম সেখানে দাঁড়িয়েছিল, আমাদের দিকে তাকিয়ে। ওর হাতে একটা ছুরি, ওর চোখে ক্রোধ। তোমরা আমার সম্পত্তি, রহিম বলল। তোমরা আমাকে ছেড়ে যেতে পারবে না গি। সাধু আমাদের সামনে এসে দাঁড়ালেন। রহিম, তুমি ওদের ছেড়ে দাও। ওরা তোমার সম্পত্তি নয়। ওরা স্বাধীন মানুষ গ। রহিম হাসল। সাধু, তুমি আমার পরিবারের ব্যাপারে মাথা ঘামিও না। এটা আমার পরিবার। আমার নাজনীন, আমার সিফাতু। সাধু বললেন, তুমি ওদের নিয়ন্ত্রণ করতে পারবে না, রহিম। ওরা চলে যাবে গু। রহিম রেগে খেপে গেল। না, ওরা যাবে না। ওরা আমার কাছেই থাকবে। রহিম ছুরি নিয়ে সাধুর দিকে ছুটে এল। সাধু রহিমের হাত ধরে ফেললেন। তারপর শুরু হলো এক যুদ্ধ সাধু আর রহিমের মধ্যে। চলে যাও, সাধু আমাদের বললেন। নৌকায় ওঠো। চলে যাও। আমি সিফাতকে নিয়ে নৌকায় উঠলাম। নৌকা খুলে দিলাম। রহিম আমাদের দিকে ছুটে এল। না, তোমরা যাবে না। সাধু রহিমকে আটকে রাখলেন। যাও, সাধু চিৎকার করলেন। যাও। আমরা নৌকায় চেপে নদী পার হতে লাগলাম। আমি দেখতে পেলাম রহিম সাধুর সাথে লড়াই করছে। তারপর ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল। রহিম ছুরি দিয়ে সাধুকে আঘাত করল। সাধু মাটিতে পড়ে গেলেন। রহিম নদীর দিকে ছুটে এল। তোমরা আমার কাছ থেকে পালাতে পারবে না, রহিম চিৎকার করল। আমি তোমাদের খুঁজে বের করব। আমি তোমাদের খুঁজে বের করবই। আমরা নদী পার হয়ে ওপারে নামলাম। আমরা দেখতে পেলাম রহিম আরেকটা নৌকা নিয়ে নদীতে নেমেছে। আম্মু, ও আমাদের ধরতে আসছে, সিফাত বলল। চল, আমরা ছুটি, আমি বললাম। আমরা দৌড়ে গেলাম গভীর জঙ্গলের মধ্যে দিয়ে। দৌড়ে যেতে যেতে আমি দেখতে পেলাম আমরা একটা পাহাড়ের দিকে এগিয়ে যাচ্ছি। পাহাড়ের গায়ে একটা গুহা। আম্মু, চল ওই গুহায় লুকাই, সিফাত বলল। আমরা গুহার দিকে গেলাম। দৌড়ে গিয়ে আমরা গুহার ভেতরে ঢুকলাম। গুহার ভেতরে অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার। আম্মু, এখানে অন্ধকার, সিফাত বলল। আমি কিছু দেখতে পাচ্ছি না গি। আমি সিফাতের হাত ধরলাম। আমার সাথে থাক। যেখানে আমি যাব সেখানে তুইও যাবি গু। আমরা গুহার মধ্যে এগিয়ে যেতে লাগলাম অন্ধকারে হাঁটতে হাঁটতে। নাজনীন, সিফাত, আমরা শুনতে পেলাম রহিমের গলা গুহার বাইরে থেকে। আমি জানি তোমরা এখানে। বেরিয়ে এসো। আমরা চুপ করে রইলাম। আমরা আরও গভীরে চলে গেলাম, গুহার আরও ভেতরে। আমি জানি তোমরা এখানে, রহিম বলল। ওর গলা এখন আরও কাছে। আমি তোমাদের গন্ধ পাচ্ছি গু। আমরা আস্তে আস্তে পিছিয়ে গেলাম গুহার আরও ভেতরে। আমরা দেখতে পেলাম রহিম একটা টর্চ জ্বালিয়ে গুহার ভেতরে আসছে। তোমরা কোথায়? রহিম ডাকল। নাজনীন, সিফাত। আমরা পিছিয়ে যেতে যেতে একটা পাথরে হোঁচট খেলাম। একটা শব্দ হল। রহিম সেদিকে টর্চ ফেলল। ওখানে কে? রহিম জিজ্ঞেস করল। নাজনীন, সিফাত। আমরা চুপ করে রইলাম। রহিম আমাদের দিকে এগিয়ে এলো টর্চ নিয়ে। নাজনীন, রহিম চিৎকার করল। আমি জানি তোমরা এখানে। বেরিয়ে এসো। আমরা আরও পিছিয়ে গেলাম। আমরা দেখতে পেলাম গুহার ভেতরে আরেকটা পথ। আমরা সেই পথে চলে গেলাম। রহিম আমাদের দেখে ফেলল। ওই তো ওরা! রহিম আমাদের পেছনে ছুটে এলো। আমরা দৌড়ে দৌড়ে এগিয়ে গেলাম গুহার ভেতরে। গুহার ভেত। কেন তুমি সাহায্য চাইছ?
আমাদের কারো সাহায্য দরকার নেই। তুমি আর আমরা একসাথে থাকব। স্বামী-স্ত্রী হিসেবে গু। আমি সিফাতকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। সিফাত, তুই পাগল হয়ে গেছিস। তুই আমার ছেলে। আমি তোকে জন্ম দিয়েছি। সিফাত আমার দিকে এগিয়ে এলো। আম্মু, আমরা একসাথে থাকব সারা জীবন। কেউ আমাদের আলাদা করতে পারবে না গি। সিফাত আমার কাঁধে হাত রাখল। ওর হাত ঠান্ডা বরফের মতো। আমি চিৎকার করে উঠলাম, সিফাত, তোর হাত এত ঠান্ডা কেন? সিফাত হাসল। একটা অদ্ভুত, অস্বাভাবিক হাসি। আম্মু, আমি তোমাকে এত ভালোবাসি যে তোমাকে দেখলেই আমার শরীর ঠান্ডা হয়ে যায়। আমি সিফাতের চোখের দিকে তাকালাম। ওর চোখ আরও লাল হয়ে গেছে, যেন কোনো জ্বলন্ত আগুন। আমি বুঝতে পারলাম এ আমার সিফাত নয়। আমার সিফাতের চোখ কালো, গভীর কালো। তুই কে? আমি জিজ্ঞেস করলাম, আমার গলা কাঁপছিল। তুই আমার সিফাত নোস্ক। সিফাত হাসল। আম্মু, কি বলছো তুমি? আমি তোমার সিফাত। তোমার ছেলে। যাকে তুমি জন্ম দিয়েছ। যাকে তুমি লালন পালন করেছ। যাকে তুমি ভালোবাসো। আমি আমার চারপাশে তাকালাম। দরজা খোলা ছিল। আমি দৌড়ে বাইরে বের হতে চেষ্টা করলাম। কিন্তু সিফাত আমার আগেই দরজার সামনে দাঁড়াল। ও কিভাবে এত দ্রুত দৌড়াল? ও কিভাবে আমার আগে দরজার সামনে এসে দাঁড়াল? ও তো আমার পেছনে ছিল। আম্মু, কোথায় যাচ্ছ? আমরা কি কলকাতা যাব না? আমরা কি বিয়ে করব না? আমি ধীরে ধীরে হাঁটতে লাগলাম, সিফাতের দিকে তাকিয়ে। আমার মাথায় একটা চিন্তা খেলে গেল। সুন্দরবন। আমরা সুন্দরবন গিয়েছিলাম গত বছর। সেখানে একজন সাধু আমাদের সতর্ক করেছিলেন। ওই জঙ্গলে যেও না, সাধু বলেছিলেন। ওখানে এক ভয়ঙ্কর আত্মা বাস করে। ও ছলনা করে মানুষের রূপ ধারণ করে। তারপর ওদের জাদুমন্ত্রে আচ্ছন্ন করে। ওই আত্মা ভালোবাসা দিয়ে মানুষকে বশ করে, তারপর ওদের আত্মা খেয়ে ফেলে। আমরা হেসে উড়িয়ে দিয়েছিলাম সাধুর কথা। কিন্তু কি একটা কারণে আমার মনে আছে সাধু আমাদের কি বলেছিলেন। যদি কখনো এই আত্মা তোমাদের খুঁজে পায়, সাধু বলেছিলেন, তাহলে ওকে বলবে, আমি জানি তুমি কে। তুমি হরণকর্তা। তুমি আমার সন্তানের রূপ ধারণ করেছ। আমি তোমাকে দেখতে পারি। তোমার লাল চোখ, তোমার ঠান্ডা হাত, তোমার ছলনা। আমি সিফাতের দিকে তাকালাম। তুমি কে? তুমি আমার সিফাত নও। সিফাত এক পা এগিয়ে এলো। আম্মু, আমি তোমার সিফাত। আমরা একসাথে থাকব। আমরা বিয়ে করব। আমরা সুখে থাকব। আমি আমার 2 হাত দিয়ে আমার কান চেপে ধরলাম। চুপ করো। তুমি আমার সিফাত নও। তুমি হরণকর্তা। তুমি আমার সন্তানের রূপ ধারণ করেছ। আমি তোমাকে দেখতে পারি। তোমার লাল চোখ, তোমার ঠান্ডা হাত, তোমার ছলনা। তুমি আমার সিফাতকে আমার কাছ থেকে নিয়ে গেছ। সিফাতের চেহারা বদলে যেতে লাগল। ওর চোখ আরও লাল হয়ে গেল। ওর দাঁত বড় হয়ে গেল। ওর নখ লম্বা হয়ে গেল। তুমি জানো না তুমি কি করলে, সিফাত বলল, কিন্তু ওর গলা আর সিফাতের গলা নয়। এটা একটা গভীর, ভারী গলা, মনে হচ্ছিল গলার ভেতর থেকে পাথর ঘষে বের হচ্ছে। আমার সিফাতকে ফিরিয়ে দাও, আমি চিৎকার করে বললাম। সিফাত, না, এই অপদেবতা আমার দিকে ঝাঁপিয়ে পড়ল। আমি ধীরে ধীরে চোখ খুললাম। আমি ঘাসের উপর শুয়ে আছি, আমার চারপাশে ঘন অন্ধকার। একটু দূরেই একটা আগুন জ্বলছে। আমি উঠে বসলাম। আমার মাথায় তীব্র ব্যথা। আমি আমার মাথায় হাত দিলাম, হাতে রক্ত লেগে রইল। সিফাত, আমি ডাকলাম। সিফাত, তুই কোথায়? আম্মু, আমি শুনলাম সিফাতের গলা। আমি চারদিকে তাকালাম, কিন্তু সিফাতকে দেখতে পেলাম না। সিফাত, তুই কোথায়? আমি আবার ডাকলাম। আম্মু, আমি এখানে। কি গলাটা আবার এলো, এবার একটু দূর থেকে। আমি উঠে দাঁড়ালাম, দুর্বল পায়ে আমি হাঁটতে লাগলাম গলার দিকে। ঘন জঙ্গলের মধ্যে দিয়ে আরেকটা আগুন দেখতে পেলাম। আমি আগুনের দিকে হাঁটতে লাগলাম। আম্মু, কে? এবার গলাটা আমার পেছন থেকে এলো। আমি পেছনে ফিরলাম। কিছু দেখতে পেলাম না। সিফাত, তুই কোথায়? আমি তোকে দেখতে পাচ্ছি না। আম্মু, আমি এখানে। আমার কাছে এসো। আমি পেছন ফিরলাম আবার। এবার আমি দেখলাম একটা মানুষের আকৃতি দাঁড়িয়ে আছে, ওর চেহারা দেখা যাচ্ছে না। সিফাত। আম্মু, আমাকে বাঁচাও।
ও আমাকে বন্দি করে রেখেছে গি। কে? কে তোকে বন্দি করে রেখেছে? হরণকর্তা। ও আমার রূপ ধারণ করেছে। ও তোমাকে ভুল পথে নিয়ে যাচ্ছে গি। আমি এগিয়ে গেলাম। আস্তে আস্তে মানুষটার চেহারা দেখতে পেলাম। সিফাত। আম্মু, আমাকে বাঁচাও। ও আমাকে বন্দি করে রেখেছে। ও তোমাকে আমার কাছ থেকে নিয়ে যেতে চায়। আমি সিফাতের সামনে গিয়ে দাঁড়ালাম। ওর চোখে তাকালাম। ওর চোখ কালো, গভীর কালো। সিফাত, আমি ওর গালে হাত রাখলাম। আম্মু, চলে এসো। আমার সাথে চলে এসো। আমরা বাড়ি ফিরে যাই। সিফাত, আমরা কোথায়? জঙ্গলে। ও আমাদের জঙ্গলে নিয়ে এসেছে। আম্মু, আমার হাত ধরো, আমরা বাড়ি ফিরে যাই। আমি সিফাতের হাত ধরলাম। তারপর ওর হাত ছেড়ে দিলাম। আম্মু, কি হলো? তোর হাত এত ঠান্ডা কেন? আমি জিজ্ঞেস করলাম। আম্মু, আমার শরীর ঠান্ডা হয়ে গেছে। জঙ্গলে রাত কাটাতে হয়েছে। আমার শরীর ঠান্ডা, আমি ভয়ে কাঁপছি। আমি পিছিয়ে গেলাম। তুমি আমার সিফাত নও। তুমি হরণকর্তা গু। সিফাতের চোখ লাল হয়ে গেল। তুমি এত বুদ্ধিমতী, নাজনীন। তুমি ঠিকই ধরেছ গু। আমি আরও পিছিয়ে গেলাম। আমার সিফাত কোথায়? হরণকর্তা সিফাতের রূপ থেকে তার আসল রূপে ফিরে গেল। এটা একটা ভয়ঙ্কর দানব। ওর চোখ লাল, ওর দাঁত ধারালো, ওর হাত লম্বা, ওর আঙুলের নখ ছুরির মতো। তোমার ছেলে আমার কাছে বন্দী। আমি ওকে ছেড়ে দেব যদি তুমি আমার সাথে থাকো গু। কিভাবে জানব তুমি সত্যি বলছ? হরণকর্তা ইশারা করল পেছনে। আমি পেছনে তাকালাম। একটা গাছে আমার সিফাত বাঁধা ছিল। ও আমার দিকে তাকিয়ে হাত নাড়ল। আম্মু, তুমি এখান থেকে চলে যাও, সিফাত চিৎকার করে বলল। ও তোমাকে ছলনা করছে। ও তোমাকে আমার থেকে আলাদা করতে চাইছে। ও আমাদের মধ্যে ঘৃণা ছড়িয়ে দিতে চাইছে গু। আমি সিফাতের দিকে তাকালাম। তারপর আমি হরণকর্তার দিকে ফিরলাম। আমি কি করতে হবে? আমার সিফাতকে মুক্ত করতে হলে আমাকে কি করতে হবে? হরণকর্তা হাসল। আমার সাথে থাকো। আমার সঙ্গিনী হও। আমার বিয়ে করো। আম্মু, না, সিফাত চিৎকার করল। হরণকর্তা আমার দিকে তার হাত বাড়িয়ে দিল। রাজি? তোমার ছেলের জীবনের বিনিময়ে তোমার জীবন? আমি হরণকর্তার দিকে এগোলাম। ওর হাত ধরতে যাচ্ছিলাম, এমন সময় আমার কানে এলো একটা গলা। নাজনীন। ওটা ছলনা। ওরা দুজনেই ছলনাকারী। আমার পেছনে সাধু দাঁড়িয়েছিলেন। ওরা দুজনেই হরণকর্তা। ওরা ছলনা করছে। তোমার সিফাত ওখানে নেই। ও অন্য কোথাও। এটা একটা ফাঁদ। আমি সাধুর দিকে তাকালাম। কি? এটা একটা ফাঁদ? সাধু বললেন, তোমার ছেলেকে ওরা বন্দি করে রেখেছে। কিন্তু এখানে নয়। তোমাকে ভুল জায়গায় নিয়ে এসেছে। যেখানে তুমি তোমার ছেলেকে খুঁজে পাবে না গি। আম্মু, ও মিথ্যা বলছে, সিফাত চিৎকার করল। ও ছলনাকারী, সাধু বললেন। আমার সাথে এসো, আমি তোমাকে সত্যি জায়গায় নিয়ে যাব। যেখানে তোমার ছেলে সিফাত অপেক্ষা করছে গি। হরণকর্তা ওর ভয়ঙ্কর রূপ থেকে আবার সিফাতের রূপে ফিরে গেল। আম্মু, ওর কথা বিশ্বাস করো না। ও মিথ্যাবাদী। ও তোমাকে আমার থেকে দূরে নিয়ে যেতে চাইছে গি। আমি দুজনের দিকেই তাকালাম, বিভ্রান্ত। কে সত্য বলছে? কে মিথ্যা বলছে? আমি আমার ছেলেকে উদ্ধার করতে চাই, কিন্তু কে আমার ছেলে? কে হরণকর্তা? তখনই আমি আমার কোমরের কাছে একটা ভারী বোধ করলাম। আমি হাত দিয়ে দেখলাম আমার কোমরে একটা ছুরি ঝুলছে। আমি ছুরি হাতে নিলাম। ছুরির হাতলে চাঁদের আলো পরে চকচক করতে লাগল। ওই ছুরি দিয়ে তোমার রক্ত দাও, সাধু বললেন। তোমার রক্ত দিয়ে আসল সিফাতকে খুঁজে বের করা যাবে গু। আম্মু, না, সিফাত চিৎকার করল। ও তোমাকে আত্মহত্যা করাতে চাইছে। ও হরণকর্তা। ও আমাদের ধ্বংস করতে চাইছে। আমি ছুরি নিয়ে এক পা এগোলাম, তারপর থমকে দাঁড়ালাম। আমার মনে হঠাৎ পড়ল সুন্দরবনে আমাদের সেই ভ্রমণের কথা। আমরা ভ্রমণ করছিলাম না। আমরা পালিয়ে যাচ্ছিলাম। আমি পালিয়ে যাচ্ছিলাম সিফাতের বাবার থেকে, রহিম থেকে। রহিম জানতে পেরেছিল যে আমি ও সিফাত পালিয়ে যাচ্ছি। রহিম আমাদের পেছনে ধাওয়া করেছিল। রহিম আমাদের খুঁজে বের করেছিল চট্টগ্রামে আমার বোনের বাড়িতে। সেখান থেকে আমরা ধাওয়া খেয়ে সুন্দরবনে এসেছিলাম।
সেখানে আমরা সাধুকে দেখেছিলাম, যিনি আমাদের লুকিয়ে রেখেছিলেন, যিনি আমাদের রহিমের হাত থেকে বাঁচিয়েছিলেন। রহিম, রহিম। আমি সাধুর দিকে তাকালাম, আরও ভালো করে তাকালাম। আমি চিনতে পারলাম সাধুর চেহারা বদলে যাচ্ছে ধীরে ধীরে। সাধুর মুখ রহিমের মুখে পরিণত হচ্ছে। রহিম, আমি ফিসফিস করে বললাম। সাধু, না। রহিম হাসল। তুমি আমাকে চিনতে পেরেছ নাজনীন? ভালো। তোমার বুদ্ধি আমার ভালোই লাগে গু। রহিম আমার দিকে এগিয়ে এলো। নাজনীন, আমি তোমাকে এবং সিফাতকে নিয়ে যাব। তোমরা পালাতে পারবে না গি। রহিম, আমি ফিসফিস করে বললাম। কেন? কেন তুমি এসব করছ? কেন তুমি আমাদের ছেড়ে দিচ্ছ না? রহিম আরও এগিয়ে এলো। কারণ তোমরা আমার সম্পত্তি। আমি সিফাতকে জন্ম দিয়েছি, আমি তোমাকে বিয়ে করেছি। তোমরা আমার। আমি তোমাদের ছেড়ে দেব না গি। আমি আরও পিছিয়ে গেলাম। আমি দেখতে পেলাম যে আরেকজন সিফাতের মতো দেখতে ছেলে গাছে বাঁধা ছিল, সে আমার দিকে তাকিয়ে আছে। এত সিফাত, কিন্তু কোনটা আমার সিফাত? রহিম আমার হাত ধরতে এলো। আমি রহিমের হাত ধরতে গেলাম, তখনই দেখলাম রহিমের হাতের তালুতে ক্ষত। আমার মনে পড়ল 2 বছর আগে রহিম আমাকে মারতে গিয়ে ওর হাত কেটে গিয়েছিল। সেই ক্ষতের দাগ। আমি ছুরি দিয়ে রহিমের হাত কেটে দিলাম। রহিম আর্তনাদ করে উঠল। আমি পিছিয়ে গেলাম। তোমার হাতে ক্ষতের দাগ দেখে আমি তোমাকে চিনতে পেরেছি রহিম, আমি বললাম। তুমি হরণকর্তা নও। তুমি আমার স্বামী, যাকে আমি ঘৃণা করি, যে আমাকে এবং সিফাতকে আটকে রেখেছিল, মারধর করত, যার থেকে আমরা পালিয়ে এসেছিলাম গে। আমি পেছনে ফিরলাম। সিফাতের মতো দেখতে ছেলে যে বাধা ছিল, তার দিকে এগোলাম। আস্তে আস্তে আমি ওর বাঁধন খুলতে লাগলাম। আম্মু, ছেলেটা বলল। ওর গলা আমার সিফাতের গলার মতো। সিফাত? আমি জিজ্ঞেস করলাম। আম্মু, আমি। ছেলেটা বলল। আমি সিফাত। আমি ছেলেটার চোখের দিকে তাকালাম। ওর চোখ কালো, গভীর কালো, আমার সিফাতের চোখের মতো। সিফাত? আমি ওকে জড়িয়ে ধরলাম। আমি বাঁধন খুলে ফেললাম। সিফাত আমাকে জড়িয়ে ধরল। আম্মু, আব্বু কি এখানে? সিফাত জিজ্ঞেস করল। আমি সিফাতকে টেনে নিয়ে পিছনে তাকালাম। রহিম আমাদের দিকে ছুটে আসছিল। আমি সিফাতকে নিয়ে দৌড়াতে লাগলাম জঙ্গলের মধ্যে দিয়ে। আম্মু, আমরা কোথায় যাচ্ছি? সিফাত জিজ্ঞেস করল। যেখানে আমরা যাচ্ছিলাম, আমি বললাম। কলকাতা। আমরা দৌড়াতে লাগলাম ঘন জঙ্গলের মধ্যে দিয়ে। রহিম আমাদের পেছনে ধাওয়া করছিল। তোমরা পালাতে পারবে না, রহিম চিৎকার করল। তোমরা আমার সম্পত্তি। আমি আর সিফাত দৌড়ে জঙ্গল থেকে বের হয়ে একটা বাড়ির সামনে এসে দাঁড়ালাম। বাড়িটা আমাদের পুরনো বাড়ির মতো দেখতে, যেখানে আমরা থাকতাম রহিমের সাথে। আম্মু, কেন আমরা এখানে এসেছি? সিফাত জিজ্ঞেস করল। এখানে তো আব্বু থাকে গি। আমি সিফাতের দিকে তাকালাম। সিফাত, তোর আব্বু এখানে থাকে না। তোর আব্বু আমাদের পেছনে ধাওয়া করছে। আমরা যাকে দেখলাম সাধুর ছদ্মবেশে গু। সিফাত আমার দিকে বিস্মিত চোখে তাকাল। আম্মু, কি বলছ? আমার আব্বু তো এই বাড়িতে থাকে। আমরা 3 জন এই বাড়িতে থাকি। আমি হতবাক হয়ে সিফাতের দিকে তাকালাম। সিফাত, তোর আব্বু আমাদের উপর অত্যাচার করত। তোকে মারত, আমাকে মারত। আমরা 3 মাস আগে ওকে ছেড়ে পালিয়ে এসেছিলাম। আমরা চট্টগ্রামে গিয়েছিলাম, তারপর সুন্দরবনে গিয়ে। সিফাত মাথা নাড়ল। না আম্মু, আমরা কোথাও যাইনি। আমরা এই বাড়িতেই থাকি, আব্বুর সাথে গিয়ে। আমি সিফাতের হাত ধরলাম উত্তেজিত হয়ে। সিফাত, মনে কর আমরা কিভাবে পালিয়েছিলাম রাতের আধারে। তোর আব্বু আমাদের মারতে আসছিল আর আমরা পালিয়েছিলাম। আমরা ট্রেনে করে চট্টগ্রাম গিয়েছিলাম, তারপর বাসে করে সুন্দরবন গ। সিফাত ভ্রু কুঁচকে চিন্তা করতে লাগল। আম্মু, আমি কিছু মনে করতে পারছি না। আমার মনে আছে আমরা এই বাড়িতে থাকি 3 জন, একটি পরিবার। আমি এদিক ওদিক তাকালাম। আমরা ভুল জায়গায় এসেছি সিফাত। এটা আমাদের বাড়ি নয়। চল আমরা অন্য দিকে যাই। আমরা আবার জঙ্গলের মধ্যে ঢুকলাম। আমি একটা পথ খুঁজতে লাগলাম, জঙ্গল থেকে বের হওয়ার পথ। আমরা হাঁটতে লাগলাম ঘন জঙ্গলের মধ্যে দিয়ে। হঠাৎ আমরা একটা খোলা জায়গায় এসে পড়লাম। সেখানে একটা কুটির, ছোট্ট কুটির।
আমি কুটিরের দিকে তাকালাম, কুটিরের সামনে সাধু দাঁড়িয়েছিলেন, আসল সাধু। তোমরা এসেছ, সাধু বললেন। আমি জানতাম তোমরা আসবে গু। আপনি কে? আমি জিজ্ঞেস করলাম। আমি সাধু, সাধু বললেন। আমি তোমাদের রহিমের হাত থেকে বাঁচিয়েছিলাম, মনে আছে? সুন্দরবনে? আমার মনে পড়ল। সাধু আমাদের লুকিয়ে রেখেছিলেন যখন রহিম আমাদের খুঁজছিল। আপনি? আমি বললাম। আপনি সেই সাধু। আপনি আমাদের সাহায্য করেছিলেন গু। সাধু মাথা নাড়লেন। হ্যাঁ, আমি সেই সাধু। তোমরা আবার বিপদে পড়েছ। রহিম তোমাদের খুঁজে পেয়েছে গি। কিভাবে? কিভাবে ও আমাদের খুঁজে পেল? সাধু বললেন, রহিম একজন জাদুকর। ও জাদু জানে। ও মন নিয়ন্ত্রণ করতে পারে। ও তোমাদের মাথায় ভুল স্মৃতি ঢুকিয়ে দিয়েছে। তোমরা ভুলে গেছ যে তোমরা ওর থেকে পালিয়েছিলে। সিফাত এখনো ভুলে আছে গি। আমার আব্বু জাদুকর? সিফাত জিজ্ঞেস করল। এটা সম্ভব না। আমার আব্বু একজন ব্যবসায়ী। সাধু সিফাতের দিকে তাকালেন। সিফাত, তোমার আব্বু একজন জাদুকর। সে সবার সাথে মিথ্যা ব্যবহার করে, তোমার সাথেও। সে তোমাকে নিয়ন্ত্রণ করতে চায়, তোমার আম্মুকে নিয়ন্ত্রণ করতে চায় গু। সিফাত মাথা নাড়ল। আমি বিশ্বাস করি না গি। সাধু বললেন, তোমাদের এখান থেকে পালাতে হবে। এখানে থাকলে রহিম তোমাদের খুঁজে পাবে গি। আমরা কোথায় যাব? আমি জিজ্ঞেস করলাম। কলকাতা, সাধু বললেন। সেখানে যাওয়ার কথা ছিল তোমাদের, তাই না? আমি মাথা নাড়লাম। হ্যাঁ। কিন্তু রহিম আমাদের ধরতে পারে গু। সাধু বললেন, আমি তোমাদের সাহায্য করব। আমি তোমাদের লুকিয়ে রাখব যতক্ষণ না তোমরা কলকাতা পৌঁছাও। আম্মু? সিফাত বলল। আমি বাড়ি যেতে চাই। আমি সিফাতের দিকে তাকালাম। সিফাত, আমরা বাড়ি যেতে পারব না। তোর আব্বু সেখানে আছে। ও আমাদের মারবে। আমাদের পালাতে হবে গু। সিফাত ভ্রু কুঁচকে চিন্তা করতে লাগল। আম্মু, আমি মনে করতে পারছি না। আমার আব্বু আমাদের সাথে খারাপ ব্যবহার করত? আমি সিফাতের হাত ধরলাম। হ্যাঁ সিফাত। তোর আব্বু আমাদের মারত। ও আমাদের সাথে খারাপ ব্যবহার করত। ও আমাদের বন্দি করে রেখেছিল। ও আমাদের ছাড়তে চায়নি গি। সিফাত মাথা নাড়ল। আমি বিশ্বাস করতে পারছি না। আমার মনে হচ্ছে আমরা একটি সুখী পরিবার ছিলাম গ। এটা তোর আব্বুর জাদু, আমি বললাম। ও তোর মনে ভুল স্মৃতি ঢুকিয়ে দিয়েছে। আসল স্মৃতি মুছে ফেলেছে গি। আমাদের চলে যেতে হবে, সাধু বললেন। রহিম এখানে আসছে। আমি ওর উপস্থিতি টের পাচ্ছি গু। আমরা সাধুর সাথে যেতে লাগলাম, ঘন জঙ্গলের মধ্যে দিয়ে। সিফাত বিভ্রান্ত, ও জানে না কাকে বিশ্বাস করবে। আমিও বিভ্রান্ত, আমি নিশ্চিত নই আমরা সঠিক পথে যাচ্ছি কিনা। আমরা জঙ্গল থেকে বের হয়ে একটা নদীর তীরে এসে দাঁড়ালাম। সাধু একটা নৌকা দেখালেন যা নদীর পাড়ে বাঁধা ছিল। ওই নৌকায় চড়ে নদী পার হও, সাধু বললেন। ওপারে গিয়ে রেল স্টেশন খুঁজে বের করো। সেখান থেকে কলকাতা ট্রেন ধরো। আমরা নৌকায় উঠতে যাচ্ছিলাম, তখনই পেছন থেকে একটা গলা এলো। তোমরা কোথায় যাচ্ছ? আমরা ফিরে তাকালাম। রহিম সেখানে দাঁড়িয়েছিল, আমাদের দিকে তাকিয়ে। ওর হাতে একটা ছুরি, ওর চোখে ক্রোধ। তোমরা আমার সম্পত্তি, রহিম বলল। তোমরা আমাকে ছেড়ে যেতে পারবে না গি। সাধু আমাদের সামনে এসে দাঁড়ালেন। রহিম, তুমি ওদের ছেড়ে দাও। ওরা তোমার সম্পত্তি নয়। ওরা স্বাধীন মানুষ গ। রহিম হাসল। সাধু, তুমি আমার পরিবারের ব্যাপারে মাথা ঘামিও না। এটা আমার পরিবার। আমার নাজনীন, আমার সিফাতু। সাধু বললেন, তুমি ওদের নিয়ন্ত্রণ করতে পারবে না, রহিম। ওরা চলে যাবে গু। রহিম রেগে ক্ষেপে গেল। না। ওরা যাবে না। ওরা আমার কাছেই থাকবে। রহিম ছুরি নিয়ে সাধুর দিকে ছুটে এল। সাধু রহিমের হাত ধরে ফেললেন। তারপর শুরু হলো এক যুদ্ধ সাধু আর রহিমের মধ্যে। চলে যাও, সাধু আমাদের বললেন। নৌকায় ওঠো। চলে যাও। আমি সিফাতকে নিয়ে নৌকায় উঠলাম। নৌকা খুলে দিলাম। রহিম আমাদের দিকে ছুটে এলো। না। তোমরা যাবে না। সাধু রহিমকে আটকে রাখলেন। যাও, সাধু চিৎকার করলেন। যাও। আমরা নৌকায় চেপে নদী পার হতে লাগলাম। আমি দেখতে পেলাম রহিম সাধুর সাথে লড়াই করছে। তারপর ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল।
রহিম ছুরি দিয়ে সাধুকে আঘাত করল। সাধু মাটিতে পড়ে গেলেন। রহিম নদীর দিকে ছুটে এল। তোমরা আমার কাছ থেকে পালাতে পারবে না, রহিম চিৎকার করল। আমি তোমাদের খুঁজে বের করব। আমি তোমাদের খুঁজে বের করবই। আমরা নদী পার হয়ে ওপারে নামলাম। আমরা দেখতে পেলাম রহিম আরেকটা নৌকা নিয়ে নদীতে নেমেছে। আম্মু ও আমাদের ধরতে আসছে, সিফাত বলল। চল আমরা ছুটি, আমি বললাম। আমরা দৌড়ে গেলাম গভীর জঙ্গলের মধ্যে দিয়ে। দৌড়ে যেতে যেতে আমি দেখতে পেলাম আমরা একটা পাহাড়ের দিকে এগিয়ে যাচ্ছি। পাহাড়ের গায়ে একটা গুহা। আম্মু চল ওই গুহায় লুকাই, সিফাত বলল। আমরা গুহার দিকে গেলাম। দৌড়ে গিয়ে আমরা গুহার ভেতরে ঢুকলাম। গুহার ভেতরে অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার। আম্মু এখানে অন্ধকার, সিফাত বলল। আমি কিছু দেখতে পাচ্ছি না গি। আমি সিফাতের হাত ধরলাম। আমার সাথে থাক। যেখানে আমি যাব সেখানে তুইও যাবি গু। আমরা গুহার মধ্যে এগিয়ে যেতে লাগলাম অন্ধকারে হাঁটতে হাঁটতে। নাজনীন, সিফাত, আমরা শুনতে পেলাম রহিমের গলা গুহার বাইরে থেকে। আমি জানি তোমরা এখানে। বেরিয়ে এসো। আমরা চুপ করে রইলাম। আমরা আরও গভীরে চলে গেলাম, গুহার আরও ভেতরে। আমি জানি তোমরা এখানে, রহিম বলল। ওর গলা এখন আরও কাছে। আমি তোমাদের গন্ধ পাচ্ছি গু। আমরা আস্তে আস্তে পিছিয়ে গেলাম গুহার আরও ভেতরে। আমরা দেখতে পেলাম রহিম একটা টর্চ জ্বালিয়ে গুহার ভেতরে আসছে। তোমরা কোথায়, রহিম ডাকল। নাজনীন, সিফাত। আমরা পিছিয়ে যেতে যেতে একটা পাথরে হোঁচট খেলাম। একটা শব্দ হল। রহিম সেদিকে টর্চ ফেলল। ওখানে কে, রহিম জিজ্ঞেস করল। নাজনীন, সিফাত। আমরা চুপ করে রইলাম। রহিম আমাদের দিকে এগিয়ে এলো টর্চ নিয়ে। নাজনীন, রহিম চিৎকার করল। আমি জানি তোমরা এখানে। বেরিয়ে এসো উ। আমরা আরও পিছিয়ে গেলাম। আমরা দেখতে পেলাম গুহার ভেতরে আরেকটা পথ। আমরা সেই পথে চলে গেলাম। রহিম আমাদের দেখে ফেলল। ওই তো ওরা, রহিম আমাদের পেছনে ছুটে এলো। আমরা দৌড়ে দৌড়ে এগিয়ে গেলাম গুহার ভেতরে। গুহার ভেত। কেন তুমি সাহায্য চাইছ? আমাদের কারো সাহায্য দরকার নেই। তুমি আর আমি, আমরা একসাথে থাকব। স্বামী স্ত্রী হিসেবে গু। আমি সিফাতকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। সিফাত, তুই পাগল হয়ে গেছিস। তুই আমার ছেলে। আমি তোকে জন্ম দিয়েছি। সিফাত আমার দিকে এগিয়ে এলো। আম্মু, আমরা একসাথে থাকব সারা জীবন। কেউ আমাদের আলাদা করতে পারবে না গি। সিফাত আমার কাঁধে হাত রাখল। ওর হাত ঠান্ডা বরফের মতো। আমি চিৎকার করে উঠলাম। সিফাত, তোর হাত এত ঠান্ডা কেন? সিফাত হাসল। একটা অদ্ভুত, অস্বাভাবিক হাসি। আম্মু, আমি তোমাকে এত ভালোবাসি যে তোমাকে দেখলেই আমার শরীর ঠান্ডা হয়ে যায় উ। আমি সিফাতের চোখের দিকে তাকালাম। ওর চোখ আরও লাল হয়ে গেছে, যেন কোনো জ্বলন্ত আগুন। আমি বুঝতে পারলাম এ আমার সিফাত নয়। আমার সিফাতের চোখ কালো, গভীর কালো। তুই কে, আমি জিজ্ঞেস করলাম, আমার গলা কাঁপছিল। তুই আমার সিফাত নোস্ক। সিফাত হাসল। আম্মু, কি বলছো তুমি? আমি তোমার সিফাত। তোমার ছেলে। যাকে তুমি জন্ম দিয়েছ। যাকে তুমি লালন পালন করেছ। যাকে তুমি ভালোবাসো উ। আমি আমার চারপাশে তাকালাম। দরজা খোলা ছিল। আমি দৌড়ে বাইরে বের হতে চেষ্টা করলাম। কিন্তু সিফাত আমার আগেই দরজার সামনে দাঁড়াল। ও কিভাবে এত দ্রুত দৌড়াল? ও কিভাবে আমার আগে দরজার সামনে এসে দাঁড়াল? ও তো আমার পেছনে ছিল। আম্মু, কোথায় যাচ্ছ? আমরা কি কলকাতা যাব না? আমরা কি বিয়ে করব না? আমি ধীরে ধীরে হাঁটতে লাগলাম সিফাতের দিকে তাকিয়ে। আমার মাথায় একটা চিন্তা খেলে গেল। সুন্দরবন। আমরা সুন্দরবন গিয়েছিলাম গত বছর। সেখানে একজন সাধু আমাদের সতর্ক করেছিলেন। ওই জঙ্গলে যেজো না, সাধু বলেছিলেন। ওখানে এক ভয়ঙ্কর আত্মা বাস করে। ও ছলনা করে মানুষের রূপ ধারণ করে। তারপর ওদের জাদুমন্ত্রে আচ্ছন্ন করে। ওই আত্মা ভালোবাসা দিয়ে মানুষকে বশ করে, তারপর ওদের আত্মা খেয়ে ফেলে গু। আমরা হেসে উড়িয়ে দিয়েছিলাম সাধুর কথা। কিন্তু কি একটা কারণে আমার মনে আছে সাধু আমাদের কি বলেছিলেন। যদি কখনো এই আত্মা তোমাদের খুঁজে পায়, সাধু বলেছিলেন, তাহলে ওকে বলবে, আমি জানি তুমি কে।
তুমি হরণকর্তা। তুমি আমার সন্তানের রূপ ধারণ করেছ। আমি তোমাকে দেখতে পারি। তোমার লাল চোখ, তোমার ঠান্ডা হাত, তোমার ছলনা। আমি সিফাতের দিকে তাকালাম। তুমি কে? তুমি আমার সিফাত নও। সিফাত এক পা এগিয়ে এলো। আম্মু, আমি তোমার সিফাত। আমরা একসাথে থাকব। আমরা বিয়ে করব। আমরা সুখে থাকব। আমি আমার 2 হাত দিয়ে আমার কান চেপে ধরলাম। চুপ করো। তুমি আমার সিফাত নও। তুমি হরণকর্তা। তুমি আমার সন্তানের রূপ ধারণ করেছ। আমি তোমাকে দেখতে পারি। তোমার লাল চোখ, তোমার ঠান্ডা হাত, তোমার ছলনা। তুমি আমার সিফাতকে আমার কাছ থেকে নিয়ে গেছ। সিফাতের চেহারা বদলে যেতে লাগল। ওর চোখ আরও লাল হয়ে গেল। ওর দাঁত বড় হয়ে গেল। ওর নখ লম্বা হয়ে গেল। তুমি জানো না তুমি কি করলে, সিফাত বলল, কিন্তু ওর গলা আর সিফাতের গলা নয়। এটা একটা গভীর, ভারী গলা, মনে হচ্ছিল গলার ভেতর থেকে পাথর ঘষে বের হচ্ছে। আমার সিফাতকে ফিরিয়ে দাও, আমি চিৎকার করে বললাম। সিফাত, না, এই অপদেবতা, আমার দিকে ঝাঁপিয়ে পড়ল। আমি ধীরে ধীরে চোখ খুললাম। আমি ঘাসের উপর শুয়ে আছি, আমার চারপাশে ঘন অন্ধকার। একটু দূরেই একটা আগুন জ্বলছে। আমি উঠে বসলাম। আমার মাথায় তীব্র ব্যথা। আমি আমার মাথায় হাত দিলাম, হাতে রক্ত লেগে রইল। সিফাত, আমি ডাকলাম। সিফাত, তুই কোথায়? আম্মু খো, আমি শুনলাম সিফাতের গলা। আমি চারদিকে তাকালাম, কিন্তু সিফাতকে দেখতে পেলাম না। সিফাত, তুই কোথায়? আমি আবার ডাকলাম। আম্মু, আমি এখানে। কি গলাটা আবার এলো, এবার একটু দূর থেকে। আমি উঠে দাঁড়ালাম, দুর্বল পায়ে আমি হাঁটতে লাগলাম গলার দিকে। ঘন জঙ্গলের মধ্যে দিয়ে আরেকটা আগুন দেখতে পেলাম। আমি আগুনের দিকে হাঁটতে লাগলাম। আম্মু, কে? এবার গলাটা আমার পেছন থেকে এলো। আমি পেছনে ফিরলাম। কিছু দেখতে পেলাম না। সিফাত, তুই কোথায়? আমি তোকে দেখতে পাচ্ছি না। গি আম্মু, আমি এখানে। আমার কাছে এসো। আমি পেছন ফিরলাম আবার। এবার আমি দেখলাম একটা মানুষের আকৃতি দাঁড়িয়ে আছে, ওর চেহারা দেখা যাচ্ছে না। সিফাত! আম্মু, আমাকে বাঁচাও। ও আমাকে বন্দি করে রেখেছে। গি কে? কে তোকে বন্দি করে রেখেছে? হরণকর্তা। ও আমার রূপ ধারণ করেছে। ও তোমাকে ভুল পথে নিয়ে যাচ্ছে। গি আমি এগিয়ে গেলাম। আস্তে আস্তে মানুষটার চেহারা দেখতে পেলাম। সিফাত! আম্মু, আমাকে বাঁচাও। ও আমাকে বন্দি করে রেখেছে। ও তোমাকে আমার কাছ থেকে নিয়ে যেতে চায়। আমি সিফাতের সামনে গিয়ে দাঁড়ালাম। ওর চোখে তাকালাম। ওর চোখ কালো, গভীর কালো। সিফাত! আমি ওর গালে হাত রাখলাম। আম্মু, চলে এসো। আমার সাথে চলে এসো। আমরা বাড়ি ফিরে যাই। সিফাত, আমরা কোথায়? জঙ্গলে। ও আমাদের জঙ্গলে নিয়ে এসেছে। আম্মু, আমার হাত ধরো, আমরা বাড়ি ফিরে যাই। আমি সিফাতের হাত ধরলাম। তারপর ওর হাত ছেড়ে দিলাম। আম্মু, কি হলো? তোর হাত এত ঠান্ডা কেন? আমি জিজ্ঞেস করলাম। আম্মু, আমার শরীর ঠান্ডা হয়ে গেছে। জঙ্গলে রাত কাটাতে হয়েছে। আমার শরীর ঠান্ডা, আমি ভয়ে কাঁপছি। আমি পিছিয়ে গেলাম। তুমি আমার সিফাত নও। তুমি হরণকর্তা। সিফাতের চোখ লাল হয়ে গেল। তুমি এত বুদ্ধিমতী, নাজনীন। তুমি ঠিকই ধরেছ। আমি আরও পিছিয়ে গেলাম। আমার সিফাত কোথায়? হরণকর্তা সিফাতের রূপ থেকে তার আসল রূপে ফিরে গেল। এটা একটা ভয়ঙ্কর দানব। ওর চোখ লাল, ওর দাঁত ধারালো, ওর হাত লম্বা, ওর আঙুলের নখ ছুরির মতো। তোমার ছেলে আমার কাছে বন্দী। আমি ওকে ছেড়ে দেব যদি তুমি আমার সাথে থাকো। কিভাবে জানব তুমি সত্যি বলছ? হরণকর্তা ইশারা করল পেছনে। আমি পেছনে তাকালাম। একটা গাছে আমার সিফাত বাঁধা ছিল। ও আমার দিকে তাকিয়ে হাত নাড়ল। আম্মু, তুমি এখান থেকে চলে যাও, সিফাত চিৎকার করে বলল। ও তোমাকে ছলনা করছে। ও তোমাকে আমার থেকে আলাদা করতে চাইছে। ও আমাদের মধ্যে ঘৃণা ছড়িয়ে দিতে চাইছে। আমি সিফাতের দিকে তাকালাম। তারপর আমি হরণকর্তার দিকে ফিরলাম। আমি কি করতে হবে? আমার সিফাতকে মুক্ত করতে হলে আমাকে কি করতে হবে? হরণকর্তা হাসল। আমার সাথে থাকো। আমার সঙ্গিনী হও। আমার বিয়ে করো।
আম্মু না, সিফাত চিৎকার করল। হরণকর্তা আমার দিকে তার হাত বাড়িয়ে দিল। রাজি? তোমার ছেলের জীবনের বিনিময়ে তোমার জীবন? আমি হরণকর্তার দিকে এগোলাম। ওর হাত ধরতে যাচ্ছিলাম, এমন সময় আমার কানে এলো একটা গলা। নাজনীন। ওটা ছলনা। ওরা দুজনেই ছলনাকারী। আমার পেছনে সাধু দাঁড়িয়েছিলেন। ওরা দুজনেই হরণকর্তা। ওরা ছলনা করছে। তোমার সিফাত ওখানে নেই। ও অন্য কোথাও। এটা একটা ফাঁদ। আমি সাধুর দিকে তাকালাম। কি? এটা একটা ফাঁদ? সাধু বললেন, তোমার ছেলেকে ওরা বন্দি করে রেখেছে। কিন্তু এখানে নয়। তোমাকে ভুল জায়গায় নিয়ে এসেছে। যেখানে তুমি তোমার ছেলেকে খুঁজে পাবে না। আম্মু, ও মিথ্যা বলছে, সিফাত চিৎকার করল। ও ছলনাকারী, সাধু বললেন। আমার সাথে এসো, আমি তোমাকে সত্যি জায়গায় নিয়ে যাব। যেখানে তোমার ছেলে সিফাত অপেক্ষা করছে। হরণকর্তা ওর ভয়ঙ্কর রূপ থেকে আবার সিফাতের রূপে ফিরে গেল। আম্মু, ওর কথা বিশ্বাস করো না। ও মিথ্যাবাদী। ও তোমাকে আমার থেকে দূরে নিয়ে যেতে চাইছে। আমি দুজনের দিকেই তাকালাম, বিভ্রান্ত। কে সত্য বলছে? কে মিথ্যা বলছে? আমি আমার ছেলেকে উদ্ধার করতে চাই, কিন্তু কে আমার ছেলে? কে হরণকর্তা? তখনই আমি আমার কোমরের কাছে একটা ভারী বোধ করলাম। আমি হাত দিয়ে দেখলাম আমার কোমরে একটা ছুরি ঝুলছে। আমি ছুরি হাতে নিলাম। ছুরির হাতলে চাঁদের আলো পরে চকচক করতে লাগল। ওই ছুরি দিয়ে তোমার রক্ত দাও, সাধু বললেন। তোমার রক্ত দিয়ে আসল সিফাতকে খুঁজে বের করা যাবে। আম্মু না, সিফাত চিৎকার করল। ও তোমাকে আত্মহত্যা করাতে চাইছে। ও হরণকর্তা। ও আমাদের ধ্বংস করতে চাইছে। আমি ছুরি নিয়ে এক পা এগোলাম, তারপর থমকে দাঁড়ালাম। আমার মনে হঠাৎ পড়ল সুন্দরবনে আমাদের সেই ভ্রমণের কথা। আমরা ভ্রমণ করছিলাম না। আমরা পালিয়ে যাচ্ছিলাম। আমি পালিয়ে যাচ্ছিলাম সিফাতের বাবার থেকে, রহিম থেকে। রহিম জানতে পেরেছিল যে আমি ও সিফাত পালিয়ে যাচ্ছি। রহিম আমাদের পেছনে ধাওয়া করেছিল। রহিম আমাদের খুঁজে বের করেছিল চট্টগ্রামে আমার বোনের বাড়িতে। সেখান থেকে আমরা ধাওয়া খেয়ে সুন্দরবনে এসেছিলাম। সেখানে আমরা সাধুকে দেখেছিলাম, যিনি আমাদের লুকিয়ে রেখেছিলেন। যিনি আমাদের রহিমের হাত থেকে বাঁচিয়েছিলেন। রহিম। রহিম। আমি সাধুর দিকে তাকালাম। আরও ভালো করে তাকালাম। আমি চিনতে পারলাম। সাধুর চেহারা বদলে যাচ্ছে ধীরে ধীরে। সাধুর মুখ রহিমের মুখে পরিণত হচ্ছে। রহিম, আমি ফিসফিস করে বললাম। সাধু, না। রহিম হাসল। তুমি আমাকে চিনতে পেরেছ, নাজনীন। ভালো। তোমার বুদ্ধি আমার ভালোই লাগে। রহিম আমার দিকে এগিয়ে এলো। নাজনীন, আমি তোমাকে এবং সিফাতকে নিয়ে যাব। তোমরা পালাতে পারবে না। রহিম, আমি ফিসফিস করে বললাম। কেন? কেন তুমি এসব করছ? কেন তুমি আমাদের ছেড়ে দিচ্ছ না? রহিম আরও এগিয়ে এলো। কারণ তোমরা আমার সম্পত্তি। আমি সিফাতকে জন্ম দিয়েছি, আমি তোমাকে বিয়ে করেছি। তোমরা আমার। আমি তোমাদের ছেড়ে দেব না। আমি আরও পিছিয়ে গেলাম। আমি দেখতে পেলাম যে আরেকজন সিফাতের মতো দেখতে ছেলে গাছে বাঁধা ছিল, সে আমার দিকে তাকিয়ে আছে। এত সিফাত। কিন্তু কোনটা আমার সিফাত? রহিম আমার হাত ধরতে এলো। আমি রহিমের হাত ধরতে গেলাম, তখনই দেখলাম রহিমের হাতের তালুতে ক্ষত। আমার মনে পড়ল 2 বছর আগে রহিম আমাকে মারতে গিয়ে ওর হাত কেটে গিয়েছিল। সেই ক্ষতের দাগ। আমি ছুরি দিয়ে রহিমের হাত কেটে দিলাম। রহিম আর্তনাদ করে উঠল, আমি পিছিয়ে গেলাম। তোমার হাতে ক্ষতের দাগ দেখে আমি তোমাকে চিনতে পেরেছি, রহিম, আমি বললাম। তুমি হরণকর্তা নও। তুমি আমার স্বামী, যাকে আমি ঘৃণা করি। যে আমাকে এবং সিফাতকে আটকে রেখেছিল, মারধর করত। যার থেকে আমরা পালিয়ে এসেছিলাম। আমি পেছনে ফিরলাম। সিফাতের মতো দেখতে ছেলে যে বাধা ছিল, তার দিকে এগোলাম। আস্তে আস্তে আমি ওর বাঁধন খুলতে লাগলাম। আম্মু, ছেলেটা বলল। ওর গলা আমার সিফাতের গলার মতো। সিফাত? আমি জিজ্ঞেস করলাম। আম্মু, আমি। ছেলেটা বলল। আমি সিফাত। আমি ছেলেটার চোখের দিকে তাকালাম। ওর চোখ কালো, গভীর কালো। আমার সিফাতের চোখের মতো। সিফাত, আমি ওকে জড়িয়ে ধরলাম। আমি বাঁধন খুলে ফেললাম। সিফাত আমাকে জড়িয়ে ধরল।
আম্মু আব্বু কি এখানে? সিফাত জিজ্ঞেস করল। আমি সিফাতকে টেনে নিয়ে পিছনে তাকালাম। রহিম আমাদের দিকে ছুটে আসছিল। আমি সিফাতকে নিয়ে দৌড়াতে লাগলাম জঙ্গলের মধ্যে দিয়ে। আম্মু আমরা কোথায় যাচ্ছি? সিফাত জিজ্ঞেস করল। যেখানে আমরা যাচ্ছিলাম আমি বললাম। কলকাতা। আমরা দৌড়াতে লাগলাম ঘন জঙ্গলের মধ্যে দিয়ে। রহিম আমাদের পেছনে ধাওয়া করছিল। তোমরা পালাতে পারবে না, রহিম চিৎকার করল। তোমরা আমার সম্পত্তি। আমি আর সিফাত দৌড়ে জঙ্গল থেকে বের হয়ে একটা বাড়ির সামনে এসে দাঁড়ালাম। বাড়িটা আমাদের পুরনো বাড়ির মতো দেখতে, যেখানে আমরা থাকতাম রহিমের সাথে। আম্মু কেন আমরা এখানে এসেছি? সিফাত জিজ্ঞেস করল। এখানে তো আব্বু থাকে গি। আমি সিফাতের দিকে তাকালাম। সিফাত, তোর আব্বু এখানে থাকে না। তোর আব্বু আমাদের পেছনে ধাওয়া করছে। আমরা যাকে দেখলাম সাধুর ছদ্মবেশে গু। সিফাত আমার দিকে বিস্মিত চোখে তাকাল। আম্মু কি বলছ? আমার আব্বু তো এই বাড়িতে থাকে। আমরা তিনজন এই বাড়িতে থাকি। আমি হতবাক হয়ে সিফাতের দিকে তাকালাম। সিফাত, তোর আব্বু আমাদের উপর অত্যাচার করত। তোকে মারত, আমাকে মারত। আমরা 3 মাস আগে ওকে ছেড়ে পালিয়ে এসেছিলাম। আমরা চট্টগ্রামে গিয়েছিলাম, তারপর সুন্দরবনে গিয়ে। সিফাত মাথা নাড়ল। না আম্মু, আমরা কোথাও যাইনি। আমরা এই বাড়িতেই থাকি, আব্বুর সাথে গিয়ে। আমি সিফাতের হাত ধরলাম উত্তেজিত হয়ে। সিফাত, মনে কর আমরা কিভাবে পালিয়েছিলাম রাতের আধারে। তোর আব্বু আমাদের মারতে আসছিল আর আমরা পালিয়েছিলাম। আমরা ট্রেনে করে চট্টগ্রাম গিয়েছিলাম, তারপর বাসে করে সুন্দরবন গ। সিফাত ভ্রু কুঁচকে চিন্তা করতে লাগল। আম্মু, আমি কিছু মনে করতে পারছি না। আমার মনে আছে আমরা এই বাড়িতে থাকি 3 জন। একটি পরিবার। আমি এদিক ওদিক তাকালাম। আমরা ভুল জায়গায় এসেছি সিফাত। এটা আমাদের বাড়ি নয়। চল আমরা অন্য দিকে যাই। আমরা আবার জঙ্গলের মধ্যে ঢুকলাম। আমি একটা পথ খুঁজতে লাগলাম, জঙ্গল থেকে বের হওয়ার পথ। আমরা হাঁটতে লাগলাম ঘন জঙ্গলের মধ্যে দিয়ে। হঠাৎ আমরা একটা খোলা জায়গায় এসে পড়লাম। সেখানে একটা কুটির, ছোট্ট কুটির। আমি কুটিরের দিকে তাকালাম। কুটিরের সামনে সাধু দাঁড়িয়েছিলেন, আসল সাধু। তোমরা এসেছ? সাধু বললেন। আমি জানতাম তোমরা আসবে গু। আপনি কে? আমি জিজ্ঞেস করলাম। আমি সাধু। সাধু বললেন। আমি তোমাদের রহিমের হাত থেকে বাঁচিয়েছিলাম, মনে আছে? সুন্দরবনে। আমার মনে পড়ল। সাধু আমাদের লুকিয়ে রেখেছিলেন যখন রহিম আমাদের খুঁজছিল। আপনি? আমি বললাম। আপনি সেই সাধু। আপনি আমাদের সাহায্য করেছিলেন গু। সাধু মাথা নাড়লেন। হ্যাঁ, আমি সেই সাধু। তোমরা আবার বিপদে পড়েছ। রহিম তোমাদের খুঁজে পেয়েছে গি। কিভাবে? কিভাবে ও আমাদের খুঁজে পেল? সাধু বললেন, রহিম একজন জাদুকর। ও জাদু জানে। ও মন নিয়ন্ত্রণ করতে পারে। ও তোমাদের মাথায় ভুল স্মৃতি ঢুকিয়ে দিয়েছে। তোমরা ভুলে গেছ যে তোমরা ওর থেকে পালিয়েছিলে। সিফাত এখনো ভুলে আছে গি। আমার আব্বু জাদুকর? সিফাত জিজ্ঞেস করল। এটা সম্ভব না। আমার আব্বু একজন ব্যবসায়ী। সাধু সিফাতের দিকে তাকালেন। সিফাত, তোমার আব্বু একজন জাদুকর। সে সবার সাথে মিথ্যা ব্যবহার করে, তোমার সাথেও। সে তোমাকে নিয়ন্ত্রণ করতে চায়, তোমার আম্মুকে নিয়ন্ত্রণ করতে চায় গু। সিফাত মাথা নাড়ল। আমি বিশ্বাস করি না গি। সাধু বললেন, তোমাদের এখান থেকে পালাতে হবে। এখানে থাকলে রহিম তোমাদের খুঁজে পাবে গি। আমরা কোথায় যাব? আমি জিজ্ঞেস করলাম। কলকাতা, সাধু বললেন। সেখানে যাওয়ার কথা ছিল তোমাদের, তাই না? আমি মাথা নাড়লাম। হ্যাঁ। কিন্তু রহিম আমাদের ধরতে পারে গু। সাধু বললেন, আমি তোমাদের সাহায্য করব। আমি তোমাদের লুকিয়ে রাখব যতক্ষণ না তোমরা কলকাতা পৌঁছাও। আম্মু? সিফাত বলল। আমি বাড়ি যেতে চাই। আমি সিফাতের দিকে তাকালাম। সিফাত, আমরা বাড়ি যেতে পারব না। তোর আব্বু সেখানে আছে। ও আমাদের মারবে। আমাদের পালাতে হবে গু। সিফাত ভ্রু কুঁচকে চিন্তা করতে লাগল। আম্মু, আমি মনে করতে পারছি না। আমার আব্বু আমাদের সাথে খারাপ ব্যবহার করত? আমি সিফাতের হাত ধরলাম। হ্যাঁ সিফাত। তোর আব্বু আমাদের মারত। ও আমাদের সাথে খারাপ ব্যবহার করত। ও আমাদের বন্দী করে রেখেছিল।
ও আমাদের ছাড়তে চায়নি কি? সিফাত মাথা নাড়ল। আমি বিশ্বাস করতে পারছি না। আমার মনে হচ্ছে আমরা একটি সুখী পরিবার ছিলাম গ। এটা তোর আব্বুর জাদু, আমি বললাম। ও তোর মনে ভুল স্মৃতি ঢুকিয়ে দিয়েছে। আসল স্মৃতি মুছে ফেলেছে গি। আমাদের চলে যেতে হবে, সাধু বললেন। রহিম এখানে আসছে। আমি ওর উপস্থিতি টের পাচ্ছি গু। আমরা সাধুর সাথে যেতে লাগলাম ঘন জঙ্গলের মধ্যে দিয়ে। সিফাত বিভ্রান্ত, ও জানে না কাকে বিশ্বাস করবে। আমিও বিভ্রান্ত, আমি নিশ্চিত নই আমরা সঠিক পথে যাচ্ছি কিনা। আমরা জঙ্গল থেকে বের হয়ে একটা নদীর তীরে এসে দাঁড়ালাম। সাধু একটা নৌকা দেখালেন যা নদীর পাড়ে বাঁধা ছিল। ওই নৌকায় চড়ে নদী পার হও, সাধু বললেন। ওপারে গিয়ে রেল স্টেশন খুঁজে বের করো। সেখান থেকে কলকাতা ট্রেন ধরো। আমরা নৌকায় উঠতে যাচ্ছিলাম, তখনই পেছন থেকে একটা গলা এলো। তোমরা কোথায় যাচ্ছ? আমরা ফিরে তাকালাম। রহিম সেখানে দাঁড়িয়েছিল, আমাদের দিকে তাকিয়ে। ওর হাতে একটা ছুরি, ওর চোখে ক্রোধ। তোমরা আমার সম্পত্তি, রহিম বলল। তোমরা আমাকে ছেড়ে যেতে পারবে না গি। সাধু আমাদের সামনে এসে দাঁড়ালেন। রহিম, তুমি ওদের ছেড়ে দাও। ওরা তোমার সম্পত্তি নয়। ওরা স্বাধীন মানুষ গ। রহিম হাসল। সাধু, তুমি আমার পরিবারের ব্যাপারে মাথা ঘামিও না। এটা আমার পরিবার। আমার নাজনীন, আমার সিফাতু। সাধু বললেন, তুমি ওদের নিয়ন্ত্রণ করতে পারবে না, রহিম। ওরা চলে যাবে গু। রহিম রেগে ক্ষেপে গেল। না, ওরা যাবে না। ওরা আমার কাছেই থাকবে। রহিম ছুরি নিয়ে সাধুর দিকে ছুটে এল। সাধু রহিমের হাত ধরে ফেললেন। তারপর শুরু হলো এক যুদ্ধ সাধু আর রহিমের মধ্যে। চলে যাও, সাধু আমাদের বললেন। নৌকায় ওঠো। চলে যাও। আমি সিফাতকে নিয়ে নৌকায় উঠলাম। নৌকা খুলে দিলাম। রহিম আমাদের দিকে ছুটে এল। না, তোমরা যাবে না। সাধু রহিমকে আটকে রাখলেন। যাও, সাধু চিৎকার করলেন। যাও। আমরা নৌকায় চেপে নদী পার হতে লাগলাম। আমি দেখতে পেলাম রহিম সাধুর সাথে লড়াই করছে। তারপর ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল। রহিম ছুরি দিয়ে সাধুকে আঘাত করল। সাধু মাটিতে পড়ে গেলেন। রহিম নদীর দিকে ছুটে এল। তোমরা আমার কাছ থেকে পালাতে পারবে না, রহিম চিৎকার করল। আমি তোমাদের খুঁজে বের করব। আমি তোমাদের খুঁজে বের করবই। আমরা নদী পার হয়ে ওপারে নামলাম। আমরা দেখতে পেলাম রহিম আরেকটা নৌকা নিয়ে নদীতে নেমেছে। আম্মু, ও আমাদের ধরতে আসছে, সিফাত বলল। চল, আমরা ছুটি, আমি বললাম। আমরা দৌড়ে গেলাম গভীর জঙ্গলের মধ্যে দিয়ে। দৌড়ে যেতে যেতে আমি দেখতে পেলাম আমরা একটা পাহাড়ের দিকে এগিয়ে যাচ্ছি। পাহাড়ের গায়ে একটা গুহা। আম্মু, চল ওই গুহায় লুকাই, সিফাত বলল। আমরা গুহার দিকে গেলাম। দৌড়ে গিয়ে আমরা গুহার ভেতরে ঢুকলাম। গুহার ভেতরে অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার। আম্মু, এখানে অন্ধকার, সিফাত বলল। আমি কিছু দেখতে পাচ্ছি না গি। আমি সিফাতের হাত ধরলাম। আমার সাথে থাক। যেখানে আমি যাব সেখানে তুইও যাবি গু। আমরা গুহার মধ্যে এগিয়ে যেতে লাগলাম অন্ধকারে হাঁটতে হাঁটতে। নাজনীন, সিফাত, আমরা শুনতে পেলাম রহিমের গলা গুহার বাইরে থেকে। আমি জানি তোমরা এখানে। বেরিয়ে এসো। আমরা চুপ করে রইলাম। আমরা আরও গভীরে চলে গেলাম, গুহার আরও ভেতরে। আমি জানি তোমরা এখানে, রহিম বলল। ওর গলা এখন আরও কাছে। আমি তোমাদের গন্ধ পাচ্ছি গু। আমরা আস্তে আস্তে পিছিয়ে গেলাম গুহার আরও ভেতরে। আমরা দেখতে পেলাম রহিম একটা টর্চ জ্বালিয়ে গুহার ভেতরে আসছে। তোমরা কোথায়? রহিম ডাকল। নাজনীন, সিফাত। আমরা পিছিয়ে যেতে যেতে একটা পাথরে হোঁচট খেলাম। একটা শব্দ হল। রহিম সেদিকে টর্চ ফেলল। ওখানে কে? রহিম জিজ্ঞেস করল। নাজনীন, সিফাত। আমরা চুপ করে রইলাম। রহিম আমাদের দিকে এগিয়ে এলো টর্চ নিয়ে। নাজনীন, রহিম চিৎকার করল। আমি জানি তোমরা এখানে। বেরিয়ে এসো। আমরা আরও পিছিয়ে গেলাম। আমরা দেখতে পেলাম গুহার ভেতরে আরেকটা পথ। আমরা সেই পথে চলে গেলাম। রহিম আমাদের দেখে ফেলল। ওই তো ওরা! রহিম আমাদের পেছনে ছুটে এলো। আমরা দৌড়ে দৌড়ে এগিয়ে গেলাম গুহার ভেতরে। গুহার ভেত। কেন তুমি সাহায্য চাইছ?
আমাদের কারো সাহায্য দরকার নেই। তুমি আর আমরা একসাথে থাকব। স্বামী-স্ত্রী হিসেবে গু। আমি সিফাতকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। সিফাত, তুই পাগল হয়ে গেছিস। তুই আমার ছেলে। আমি তোকে জন্ম দিয়েছি। সিফাত আমার দিকে এগিয়ে এলো। আম্মু, আমরা একসাথে থাকব সারা জীবন। কেউ আমাদের আলাদা করতে পারবে না গি। সিফাত আমার কাঁধে হাত রাখল। ওর হাত ঠান্ডা বরফের মতো। আমি চিৎকার করে উঠলাম, সিফাত, তোর হাত এত ঠান্ডা কেন? সিফাত হাসল। একটা অদ্ভুত, অস্বাভাবিক হাসি। আম্মু, আমি তোমাকে এত ভালোবাসি যে তোমাকে দেখলেই আমার শরীর ঠান্ডা হয়ে যায়। আমি সিফাতের চোখের দিকে তাকালাম। ওর চোখ আরও লাল হয়ে গেছে, যেন কোনো জ্বলন্ত আগুন। আমি বুঝতে পারলাম এ আমার সিফাত নয়। আমার সিফাতের চোখ কালো, গভীর কালো। তুই কে? আমি জিজ্ঞেস করলাম, আমার গলা কাঁপছিল। তুই আমার সিফাত নোস্ক। সিফাত হাসল। আম্মু, কি বলছো তুমি? আমি তোমার সিফাত। তোমার ছেলে। যাকে তুমি জন্ম দিয়েছ। যাকে তুমি লালন পালন করেছ। যাকে তুমি ভালোবাসো। আমি আমার চারপাশে তাকালাম। দরজা খোলা ছিল। আমি দৌড়ে বাইরে বের হতে চেষ্টা করলাম। কিন্তু সিফাত আমার আগেই দরজার সামনে দাঁড়াল। ও কিভাবে এত দ্রুত দৌড়াল? ও কিভাবে আমার আগে দরজার সামনে এসে দাঁড়াল? ও তো আমার পেছনে ছিল। আম্মু, কোথায় যাচ্ছ? আমরা কি কলকাতা যাব না? আমরা কি বিয়ে করব না? আমি ধীরে ধীরে হাঁটতে লাগলাম, সিফাতের দিকে তাকিয়ে। আমার মাথায় একটা চিন্তা খেলে গেল। সুন্দরবন। আমরা সুন্দরবন গিয়েছিলাম গত বছর। সেখানে একজন সাধু আমাদের সতর্ক করেছিলেন। ওই জঙ্গলে যেও না, সাধু বলেছিলেন। ওখানে এক ভয়ঙ্কর আত্মা বাস করে। ও ছলনা করে মানুষের রূপ ধারণ করে। তারপর ওদের জাদুমন্ত্রে আচ্ছন্ন করে। ওই আত্মা ভালোবাসা দিয়ে মানুষকে বশ করে, তারপর ওদের আত্মা খেয়ে ফেলে। আমরা হেসে উড়িয়ে দিয়েছিলাম সাধুর কথা। কিন্তু কি একটা কারণে আমার মনে আছে সাধু আমাদের কি বলেছিলেন। যদি কখনো এই আত্মা তোমাদের খুঁজে পায়, সাধু বলেছিলেন, তাহলে ওকে বলবে, আমি জানি তুমি কে। তুমি হরণকর্তা। তুমি আমার সন্তানের রূপ ধারণ করেছ। আমি তোমাকে দেখতে পারি। তোমার লাল চোখ, তোমার ঠান্ডা হাত, তোমার ছলনা। আমি সিফাতের দিকে তাকালাম। তুমি কে? তুমি আমার সিফাত নও। সিফাত এক পা এগিয়ে এলো। আম্মু, আমি তোমার সিফাত। আমরা একসাথে থাকব। আমরা বিয়ে করব। আমরা সুখে থাকব। আমি আমার 2 হাত দিয়ে আমার কান চেপে ধরলাম। চুপ করো। তুমি আমার সিফাত নও। তুমি হরণকর্তা। তুমি আমার সন্তানের রূপ ধারণ করেছ। আমি তোমাকে দেখতে পারি। তোমার লাল চোখ, তোমার ঠান্ডা হাত, তোমার ছলনা। তুমি আমার সিফাতকে আমার কাছ থেকে নিয়ে গেছ। সিফাতের চেহারা বদলে যেতে লাগল। ওর চোখ আরও লাল হয়ে গেল। ওর দাঁত বড় হয়ে গেল। ওর নখ লম্বা হয়ে গেল। তুমি জানো না তুমি কি করলে, সিফাত বলল, কিন্তু ওর গলা আর সিফাতের গলা নয়। এটা একটা গভীর, ভারী গলা, মনে হচ্ছিল গলার ভেতর থেকে পাথর ঘষে বের হচ্ছে। আমার সিফাতকে ফিরিয়ে দাও, আমি চিৎকার করে বললাম। সিফাত, না, এই অপদেবতা, আমার দিকে ঝাঁপিয়ে পড়ল। আমি ধীরে ধীরে চোখ খুললাম। আমি ঘাসের উপর শুয়ে আছি, আমার চারপাশে ঘন অন্ধকার। একটু দূরেই একটা আগুন জ্বলছে। আমি উঠে বসলাম। আমার মাথায় তীব্র ব্যথা। আমি আমার মাথায় হাত দিলাম, হাতে রক্ত লেগে রইল। সিফাত, আমি ডাকলাম। সিফাত, তুই কোথায়? আম্মু, আমি শুনলাম সিফাতের গলা। আমি চারদিকে তাকালাম, কিন্তু সিফাতকে দেখতে পেলাম না। সিফাত, তুই কোথায়? আমি আবার ডাকলাম। আম্মু, আমি এখানে। কি গলাটা আবার এলো, এবার একটু দূর থেকে। আমি উঠে দাঁড়ালাম, দুর্বল পায়ে আমি হাঁটতে লাগলাম গলার দিকে। ঘন জঙ্গলের মধ্যে দিয়ে আরেকটা আগুন দেখতে পেলাম। আমি আগুনের দিকে হাঁটতে লাগলাম। আম্মু, কে? এবার গলাটা আমার পেছন থেকে এলো। আমি পেছনে ফিরলাম। কিছু দেখতে পেলাম না। সিফাত, তুই কোথায়? আমি তোকে দেখতে পাচ্ছি না। আম্মু, আমি এখানে। আমার কাছে এসো। আমি পেছন ফিরলাম আবার। এবার আমি দেখলাম একটা মানুষের আকৃতি দাঁড়িয়ে আছে, ওর চেহারা দেখা যাচ্ছে না। সিফাত। আম্মু, আমাকে বাঁচাও।
ও আমাকে বন্দি করে রেখেছে গি। কে? কে তোকে বন্দি করে রেখেছে? হরণকর্তা। ও আমার রূপ ধারণ করেছে। ও তোমাকে ভুল পথে নিয়ে যাচ্ছে গি। আমি এগিয়ে গেলাম। আস্তে আস্তে মানুষটার চেহারা দেখতে পেলাম। সিফাত। আম্মু, আমাকে বাঁচাও। ও আমাকে বন্দি করে রেখেছে। ও তোমাকে আমার কাছ থেকে নিয়ে যেতে চায়। আমি সিফাতের সামনে গিয়ে দাঁড়ালাম। ওর চোখে তাকালাম। ওর চোখ কালো, গভীর কালো। সিফাত, আমি ওর গালে হাত রাখলাম। আম্মু, চলে এসো। আমার সাথে চলে এসো। আমরা বাড়ি ফিরে যাই। সিফাত, আমরা কোথায়? জঙ্গলে। ও আমাদের জঙ্গলে নিয়ে এসেছে। আম্মু, আমার হাত ধরো, আমরা বাড়ি ফিরে যাই। আমি সিফাতের হাত ধরলাম। তারপর ওর হাত ছেড়ে দিলাম। আম্মু, কি হলো? তোর হাত এত ঠান্ডা কেন? আমি জিজ্ঞেস করলাম। আম্মু, আমার শরীর ঠান্ডা হয়ে গেছে। জঙ্গলে রাত কাটাতে হয়েছে। আমার শরীর ঠান্ডা, আমি ভয়ে কাঁপছি। আমি পিছিয়ে গেলাম। তুমি আমার সিফাত নও। তুমি হরণকর্তা গু। সিফাতের চোখ লাল হয়ে গেল। তুমি এত বুদ্ধিমতী, নাজনীন। তুমি ঠিকই ধরেছ গু। আমি আরও পিছিয়ে গেলাম। আমার সিফাত কোথায়? হরণকর্তা সিফাতের রূপ থেকে তার আসল রূপে ফিরে গেল। এটা একটা ভয়ঙ্কর দানব। ওর চোখ লাল, ওর দাঁত ধারালো, ওর হাত লম্বা, ওর আঙুলের নখ ছুরির মতো। তোমার ছেলে আমার কাছে বন্দী। আমি ওকে ছেড়ে দেব যদি তুমি আমার সাথে থাকো গু। কিভাবে জানব তুমি সত্যি বলছ? হরণকর্তা ইশারা করল পেছনে। আমি পেছনে তাকালাম। একটা গাছে আমার সিফাত বাঁধা ছিল। ও আমার দিকে তাকিয়ে হাত নাড়ল। আম্মু, তুমি এখান থেকে চলে যাও, সিফাত চিৎকার করে বলল। ও তোমাকে ছলনা করছে। ও তোমাকে আমার থেকে আলাদা করতে চাইছে। ও আমাদের মধ্যে ঘৃণা ছড়িয়ে দিতে চাইছে গু। আমি সিফাতের দিকে তাকালাম। তারপর আমি হরণকর্তার দিকে ফিরলাম। আমি কি করতে হবে? আমার সিফাতকে মুক্ত করতে হলে আমাকে কি করতে হবে? হরণকর্তা হাসল। আমার সাথে থাকো। আমার সঙ্গিনী হও। আমার বিয়ে করো। আম্মু, না, সিফাত চিৎকার করল। হরণকর্তা আমার দিকে তার হাত বাড়িয়ে দিল। রাজি? তোমার ছেলের জীবনের বিনিময়ে তোমার জীবন? আমি হরণকর্তার দিকে এগোলাম। ওর হাত ধরতে যাচ্ছিলাম, এমন সময় আমার কানে এলো একটা গলা। নাজনীন। ওটা ছলনা। ওরা দুজনেই ছলনাকারী। আমার পেছনে সাধু দাঁড়িয়েছিলেন। ওরা দুজনেই হরণকর্তা। ওরা ছলনা করছে। তোমার সিফাত ওখানে নেই। ও অন্য কোথাও। এটা একটা ফাঁদ। আমি সাধুর দিকে তাকালাম। কি? এটা একটা ফাঁদ? সাধু বললেন, তোমার ছেলেকে ওরা বন্দি করে রেখেছে। কিন্তু এখানে নয়। তোমাকে ভুল জায়গায় নিয়ে এসেছে। যেখানে তুমি তোমার ছেলেকে খুঁজে পাবে না গি। আম্মু, ও মিথ্যা বলছে, সিফাত চিৎকার করল। ও ছলনাকারী, সাধু বললেন। আমার সাথে এসো, আমি তোমাকে সত্যি জায়গায় নিয়ে যাব। যেখানে তোমার ছেলে সিফাত অপেক্ষা করছে গি। হরণকর্তা ওর ভয়ঙ্কর রূপ থেকে আবার সিফাতের রূপে ফিরে গেল। আম্মু, ওর কথা বিশ্বাস করো না। ও মিথ্যাবাদী। ও তোমাকে আমার থেকে দূরে নিয়ে যেতে চাইছে গি। আমি দুজনের দিকেই তাকালাম, বিভ্রান্ত। কে সত্য বলছে? কে মিথ্যা বলছে? আমি আমার ছেলেকে উদ্ধার করতে চাই, কিন্তু কে আমার ছেলে? কে হরণকর্তা? তখনই আমি আমার কোমরের কাছে একটা ভারী বোধ করলাম। আমি হাত দিয়ে দেখলাম আমার কোমরে একটা ছুরি ঝুলছে। আমি ছুরি হাতে নিলাম। ছুরির হাতলে চাঁদের আলো পরে চকচক করতে লাগল। ওই ছুরি দিয়ে তোমার রক্ত দাও, সাধু বললেন। তোমার রক্ত দিয়ে আসল সিফাতকে খুঁজে বের করা যাবে গু। আম্মু, না, সিফাত চিৎকার করল। ও তোমাকে আত্মহত্যা করাতে চাইছে। ও হরণকর্তা। ও আমাদের ধ্বংস করতে চাইছে। আমি ছুরি নিয়ে এক পা এগোলাম, তারপর থমকে দাঁড়ালাম। আমার মনে হঠাৎ পড়ল সুন্দরবনে আমাদের সেই ভ্রমণের কথা। আমরা ভ্রমণ করছিলাম না। আমরা পালিয়ে যাচ্ছিলাম। আমি পালিয়ে যাচ্ছিলাম সিফাতের বাবার থেকে, রহিম থেকে। রহিম জানতে পেরেছিল যে আমি ও সিফাত পালিয়ে যাচ্ছি। রহিম আমাদের পেছনে ধাওয়া করেছিল। রহিম আমাদের খুঁজে বের করেছিল চট্টগ্রামে আমার বোনের বাড়িতে। সেখান থেকে আমরা ধাওয়া খেয়ে সুন্দরবনে এসেছিলাম।
সেখানে আমরা সাধুকে দেখেছিলাম, যিনি আমাদের লুকিয়ে রেখেছিলেন, যিনি আমাদের রহিমের হাত থেকে বাঁচিয়েছিলেন। রহিম, রহিম। আমি সাধুর দিকে তাকালাম, আরও ভালো করে তাকালাম। আমি চিনতে পারলাম সাধুর চেহারা বদলে যাচ্ছে ধীরে ধীরে। সাধুর মুখ রহিমের মুখে পরিণত হচ্ছে। রহিম, আমি ফিসফিস করে বললাম। সাধু, না। রহিম হাসল। তুমি আমাকে চিনতে পেরেছ নাজনীন? ভালো। তোমার বুদ্ধি আমার ভালোই লাগে গু। রহিম আমার দিকে এগিয়ে এলো। নাজনীন, আমি তোমাকে এবং সিফাতকে নিয়ে যাব। তোমরা পালাতে পারবে না গি। রহিম, আমি ফিসফিস করে বললাম। কেন? কেন তুমি এসব করছ? কেন তুমি আমাদের ছেড়ে দিচ্ছ না? রহিম আরও এগিয়ে এলো। কারণ তোমরা আমার সম্পত্তি। আমি সিফাতকে জন্ম দিয়েছি, আমি তোমাকে বিয়ে করেছি। তোমরা আমার। আমি তোমাদের ছেড়ে দেব না গি। আমি আরও পিছিয়ে গেলাম। আমি দেখতে পেলাম যে আরেকজন সিফাতের মতো দেখতে ছেলে গাছে বাঁধা ছিল, সে আমার দিকে তাকিয়ে আছে। এত সিফাত, কিন্তু কোনটা আমার সিফাত? রহিম আমার হাত ধরতে এলো। আমি রহিমের হাত ধরতে গেলাম, তখনই দেখলাম রহিমের হাতের তালুতে ক্ষত। আমার মনে পড়ল 2 বছর আগে রহিম আমাকে মারতে গিয়ে ওর হাত কেটে গিয়েছিল। সেই ক্ষতের দাগ। আমি ছুরি দিয়ে রহিমের হাত কেটে দিলাম। রহিম আর্তনাদ করে উঠল। আমি পিছিয়ে গেলাম। তোমার হাতে ক্ষতের দাগ দেখে আমি তোমাকে চিনতে পেরেছি রহিম, আমি বললাম। তুমি হরণকর্তা নও। তুমি আমার স্বামী, যাকে আমি ঘৃণা করি, যে আমাকে এবং সিফাতকে আটকে রেখেছিল, মারধর করত, যার থেকে আমরা পালিয়ে এসেছিলাম গে। আমি পেছনে ফিরলাম। সিফাতের মতো দেখতে ছেলে যে বাধা ছিল, তার দিকে এগোলাম। আস্তে আস্তে আমি ওর বাঁধন খুলতে লাগলাম। আম্মু, ছেলেটা বলল। ওর গলা আমার সিফাতের গলার মতো। সিফাত? আমি জিজ্ঞেস করলাম। আম্মু, আমি। ছেলেটা বলল। আমি সিফাত। আমি ছেলেটার চোখের দিকে তাকালাম। ওর চোখ কালো, গভীর কালো, আমার সিফাতের চোখের মতো। সিফাত? আমি ওকে জড়িয়ে ধরলাম। আমি বাঁধন খুলে ফেললাম। সিফাত আমাকে জড়িয়ে ধরল। আম্মু, আব্বু কি এখানে? সিফাত জিজ্ঞেস করল। আমি সিফাতকে টেনে নিয়ে পিছনে তাকালাম। রহিম আমাদের দিকে ছুটে আসছিল। আমি সিফাতকে নিয়ে দৌড়াতে লাগলাম জঙ্গলের মধ্যে দিয়ে। আম্মু, আমরা কোথায় যাচ্ছি? সিফাত জিজ্ঞেস করল। যেখানে আমরা যাচ্ছিলাম, আমি বললাম। কলকাতা। আমরা দৌড়াতে লাগলাম ঘন জঙ্গলের মধ্যে দিয়ে। রহিম আমাদের পেছনে ধাওয়া করছিল। তোমরা পালাতে পারবে না, রহিম চিৎকার করল। তোমরা আমার সম্পত্তি। আমি আর সিফাত দৌড়ে জঙ্গল থেকে বের হয়ে একটা বাড়ির সামনে এসে দাঁড়ালাম। বাড়িটা আমাদের পুরনো বাড়ির মতো দেখতে, যেখানে আমরা থাকতাম রহিমের সাথে। আম্মু, কেন আমরা এখানে এসেছি? সিফাত জিজ্ঞেস করল। এখানে তো আব্বু থাকে গি। আমি সিফাতের দিকে তাকালাম। সিফাত, তোর আব্বু এখানে থাকে না। তোর আব্বু আমাদের পেছনে ধাওয়া করছে। আমরা যাকে দেখলাম সাধুর ছদ্মবেশে গু। সিফাত আমার দিকে বিস্মিত চোখে তাকাল। আম্মু, কি বলছ? আমার আব্বু তো এই বাড়িতে থাকে। আমরা 3 জন এই বাড়িতে থাকি। আমি হতবাক হয়ে সিফাতের দিকে তাকালাম। সিফাত, তোর আব্বু আমাদের উপর অত্যাচার করত। তোকে মারত, আমাকে মারত। আমরা 3 মাস আগে ওকে ছেড়ে পালিয়ে এসেছিলাম। আমরা চট্টগ্রামে গিয়েছিলাম, তারপর সুন্দরবনে গিয়ে। সিফাত মাথা নাড়ল। না আম্মু, আমরা কোথাও যাইনি। আমরা এই বাড়িতেই থাকি, আব্বুর সাথে গিয়ে। আমি সিফাতের হাত ধরলাম উত্তেজিত হয়ে। সিফাত, মনে কর আমরা কিভাবে পালিয়েছিলাম রাতের আধারে। তোর আব্বু আমাদের মারতে আসছিল আর আমরা পালিয়েছিলাম। আমরা ট্রেনে করে চট্টগ্রাম গিয়েছিলাম, তারপর বাসে করে সুন্দরবন গ। সিফাত ভ্রু কুঁচকে চিন্তা করতে লাগল। আম্মু, আমি কিছু মনে করতে পারছি না। আমার মনে আছে আমরা এই বাড়িতে থাকি 3 জন, একটি পরিবার। আমি এদিক ওদিক তাকালাম। আমরা ভুল জায়গায় এসেছি সিফাত। এটা আমাদের বাড়ি নয়। চল আমরা অন্য দিকে যাই। আমরা আবার জঙ্গলের মধ্যে ঢুকলাম। আমি একটা পথ খুঁজতে লাগলাম, জঙ্গল থেকে বের হওয়ার পথ। আমরা হাঁটতে লাগলাম ঘন জঙ্গলের মধ্যে দিয়ে। হঠাৎ আমরা একটা খোলা জায়গায় এসে পড়লাম। সেখানে একটা কুটির, ছোট্ট কুটির।
আমি কুটিরের দিকে তাকালাম, কুটিরের সামনে সাধু দাঁড়িয়েছিলেন, আসল সাধু। তোমরা এসেছ, সাধু বললেন। আমি জানতাম তোমরা আসবে গু। আপনি কে? আমি জিজ্ঞেস করলাম। আমি সাধু, সাধু বললেন। আমি তোমাদের রহিমের হাত থেকে বাঁচিয়েছিলাম, মনে আছে? সুন্দরবনে? আমার মনে পড়ল। সাধু আমাদের লুকিয়ে রেখেছিলেন যখন রহিম আমাদের খুঁজছিল। আপনি? আমি বললাম। আপনি সেই সাধু। আপনি আমাদের সাহায্য করেছিলেন গু। সাধু মাথা নাড়লেন। হ্যাঁ, আমি সেই সাধু। তোমরা আবার বিপদে পড়েছ। রহিম তোমাদের খুঁজে পেয়েছে গি। কিভাবে? কিভাবে ও আমাদের খুঁজে পেল? সাধু বললেন, রহিম একজন জাদুকর। ও জাদু জানে। ও মন নিয়ন্ত্রণ করতে পারে। ও তোমাদের মাথায় ভুল স্মৃতি ঢুকিয়ে দিয়েছে। তোমরা ভুলে গেছ যে তোমরা ওর থেকে পালিয়েছিলে। সিফাত এখনো ভুলে আছে গি। আমার আব্বু জাদুকর? সিফাত জিজ্ঞেস করল। এটা সম্ভব না। আমার আব্বু একজন ব্যবসায়ী। সাধু সিফাতের দিকে তাকালেন। সিফাত, তোমার আব্বু একজন জাদুকর। সে সবার সাথে মিথ্যা ব্যবহার করে, তোমার সাথেও। সে তোমাকে নিয়ন্ত্রণ করতে চায়, তোমার আম্মুকে নিয়ন্ত্রণ করতে চায় গু। সিফাত মাথা নাড়ল। আমি বিশ্বাস করি না গি। সাধু বললেন, তোমাদের এখান থেকে পালাতে হবে। এখানে থাকলে রহিম তোমাদের খুঁজে পাবে গি। আমরা কোথায় যাব? আমি জিজ্ঞেস করলাম। কলকাতা, সাধু বললেন। সেখানে যাওয়ার কথা ছিল তোমাদের, তাই না? আমি মাথা নাড়লাম। হ্যাঁ। কিন্তু রহিম আমাদের ধরতে পারে গু। সাধু বললেন, আমি তোমাদের সাহায্য করব। আমি তোমাদের লুকিয়ে রাখব যতক্ষণ না তোমরা কলকাতা পৌঁছাও। আম্মু? সিফাত বলল। আমি বাড়ি যেতে চাই। আমি সিফাতের দিকে তাকালাম। সিফাত, আমরা বাড়ি যেতে পারব না। তোর আব্বু সেখানে আছে। ও আমাদের মারবে। আমাদের পালাতে হবে গু। সিফাত ভ্রু কুঁচকে চিন্তা করতে লাগল। আম্মু, আমি মনে করতে পারছি না। আমার আব্বু আমাদের সাথে খারাপ ব্যবহার করত? আমি সিফাতের হাত ধরলাম। হ্যাঁ সিফাত। তোর আব্বু আমাদের মারত। ও আমাদের সাথে খারাপ ব্যবহার করত। ও আমাদের বন্দি করে রেখেছিল। ও আমাদের ছাড়তে চায়নি গি। সিফাত মাথা নাড়ল। আমি বিশ্বাস করতে পারছি না। আমার মনে হচ্ছে আমরা একটি সুখী পরিবার ছিলাম গ। এটা তোর আব্বুর জাদু, আমি বললাম। ও তোর মনে ভুল স্মৃতি ঢুকিয়ে দিয়েছে। আসল স্মৃতি মুছে ফেলেছে গি। আমাদের চলে যেতে হবে, সাধু বললেন। রহিম এখানে আসছে। আমি ওর উপস্থিতি টের পাচ্ছি গু। আমরা সাধুর সাথে যেতে লাগলাম, ঘন জঙ্গলের মধ্যে দিয়ে। সিফাত বিভ্রান্ত, ও জানে না কাকে বিশ্বাস করবে। আমিও বিভ্রান্ত, আমি নিশ্চিত নই আমরা সঠিক পথে যাচ্ছি কিনা। আমরা জঙ্গল থেকে বের হয়ে একটা নদীর তীরে এসে দাঁড়ালাম। সাধু একটা নৌকা দেখালেন যা নদীর পাড়ে বাঁধা ছিল। ওই নৌকায় চড়ে নদী পার হও, সাধু বললেন। ওপারে গিয়ে রেল স্টেশন খুঁজে বের করো। সেখান থেকে কলকাতা ট্রেন ধরো। আমরা নৌকায় উঠতে যাচ্ছিলাম, তখনই পেছন থেকে একটা গলা এলো। তোমরা কোথায় যাচ্ছ? আমরা ফিরে তাকালাম। রহিম সেখানে দাঁড়িয়েছিল, আমাদের দিকে তাকিয়ে। ওর হাতে একটা ছুরি, ওর চোখে ক্রোধ। তোমরা আমার সম্পত্তি, রহিম বলল। তোমরা আমাকে ছেড়ে যেতে পারবে না গি। সাধু আমাদের সামনে এসে দাঁড়ালেন। রহিম, তুমি ওদের ছেড়ে দাও। ওরা তোমার সম্পত্তি নয়। ওরা স্বাধীন মানুষ গ। রহিম হাসল। সাধু, তুমি আমার পরিবারের ব্যাপারে মাথা ঘামিও না। এটা আমার পরিবার। আমার নাজনীন, আমার সিফাত। সাধু বললেন, তুমি ওদের নিয়ন্ত্রণ করতে পারবে না, রহিম। ওরা চলে যাবে গু। রহিম রেগে ক্ষেপে গেল। না, ওরা যাবে না। ওরা আমার কাছেই থাকবে। রহিম ছুরি নিয়ে সাধুর দিকে ছুটে এল। সাধু রহিমের হাত ধরে ফেললেন। তারপর শুরু হল এক যুদ্ধ সাধু আর রহিমের মধ্যে। চলে যাও, সাধু আমাদের বললেন। নৌকায় ওঠো। চলে যাও। আমি সিফাতকে নিয়ে নৌকায় উঠলাম। নৌকা খুলে দিলাম। রহিম আমাদের দিকে ছুটে এল। না, তোমরা যাবে না। সাধু রহিমকে আটকে রাখলেন। যাও, সাধু চিৎকার করলেন। যাও। আমরা নৌকায় চেপে নদী পার হতে লাগলাম। আমি দেখতে পেলাম রহিম সাধুর সাথে লড়াই করছে। তারপর ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল।
রহিম ছুরি দিয়ে সাধুকে আঘাত করল। সাধু মাটিতে পড়ে গেলেন। রহিম নদীর দিকে ছুটে এল। তোমরা আমার কাছ থেকে পালাতে পারবে না, রহিম চিৎকার করল। আমি তোমাদের খুঁজে বের করব। আমি তোমাদের খুঁজে বের করবই। আমরা নদী পার হয়ে ওপারে নামলাম। আমরা দেখতে পেলাম রহিম আরেকটা নৌকা নিয়ে নদীতে নেমেছে। আম্মু ও আমাদের ধরতে আসছে, সিফাত বলল। চল আমরা ছুটি, আমি বললাম। আমরা দৌড়ে গেলাম গভীর জঙ্গলের মধ্যে দিয়ে। দৌড়ে যেতে যেতে আমি দেখতে পেলাম আমরা একটা পাহাড়ের দিকে এগিয়ে যাচ্ছি। পাহাড়ের গায়ে একটা গুহা। আম্মু চল ওই গুহায় লুকাই, সিফাত বলল। আমরা গুহার দিকে গেলাম। দৌড়ে গিয়ে আমরা গুহার ভেতরে ঢুকলাম। গুহার ভেতরে অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার। আম্মু এখানে অন্ধকার, সিফাত বলল। আমি কিছু দেখতে পাচ্ছি না গি। আমি সিফাতের হাত ধরলাম। আমার সাথে থাক। যেখানে আমি যাব সেখানে তুইও যাবি গু। আমরা গুহার মধ্যে এগিয়ে যেতে লাগলাম অন্ধকারে হাঁটতে হাঁটতে। নাজনীন, সিফাত, আমরা শুনতে পেলাম রহিমের গলা গুহার বাইরে থেকে। আমি জানি তোমরা এখানে। বেরিয়ে এসো। আমরা চুপ করে রইলাম। আমরা আরও গভীরে চলে গেলাম, গুহার আরও ভেতরে। আমি জানি তোমরা এখানে, রহিম বলল। ওর গলা এখন আরও কাছে। আমি তোমাদের গন্ধ পাচ্ছি গু। আমরা আস্তে আস্তে পিছিয়ে গেলাম গুহার আরও ভেতরে। আমরা দেখতে পেলাম রহিম একটা টর্চ জ্বালিয়ে গুহার ভেতরে আসছে। তোমরা কোথায়, রহিম ডাকল। নাজনীন, সিফাত। আমরা পিছিয়ে যেতে যেতে একটা পাথরে হোঁচট খেলাম। একটা শব্দ হল। রহিম সেদিকে টর্চ ফেলল। ওখানে কে, রহিম জিজ্ঞেস করল। নাজনীন, সিফাত। আমরা চুপ করে রইলাম। রহিম আমাদের দিকে এগিয়ে এলো টর্চ নিয়ে। নাজনীন, রহিম চিৎকার করল। আমি জানি তোমরা এখানে। বেরিয়ে এসো উ। আমরা আরও পিছিয়ে গেলাম। আমরা দেখতে পেলাম গুহার ভেতরে আরেকটা পথ। আমরা সেই পথে চলে গেলাম। রহিম আমাদের দেখে ফেলল। ওই তো ওরা, রহিম আমাদের পেছনে ছুটে এলো। আমরা দৌড়ে দৌড়ে এগিয়ে গেলাম গুহার ভেতরে। গুহার ভেত